কৃষক আইন অবিলম্বে বাতিল করতে হবে। কিষান বলে ভাইজান, কৃষক বলে ভাইজান, দলিত বলে ভাইজান, আদিবাসী বলে ভাইজান। এই আমাদের সংগ্রাম, এই খেলা নয় শিক্ষা চাই, খেলা নয় স্বাস্থ্য চাই, খেলা নয় স্বাস্থ্য চাই, এই খেলা নয় কর্ম চাই। আমাদের সংগ্রাম, এই কৃষক মন্দিরের সংগ্রাম, এই গ্রাম মেহনতি মানুষের সংগ্রাম, গ্রাম মেহনতি মানুষের সংগ্রাম। কৃষকের সাথে বলবো, তোমরা অনেকটা ধৈর্য ধরেছো, কষ্ট করেছো, তোমরা বসে যাও। মিডিয়া বন্ধুরা সামনে থাকবে, বাকি তোমরা বসে যাও। নিশ্চয়ই আজকে দেখতে পাচ্ছেন যে বাংলার বুকে বাংলার সন্তান হয়ে আমাদের মিটিং করার জায়গা নেই। এইরকম একটা কি বলে দুর্গন্ধমুক্ত জায়গায়, ছোট্ট জায়গা দিয়ে বসে আছে। আমাদের তো বুঝতে বাকি হচ্ছে না যে কি জুলুম হচ্ছে আমাদের উপরে। সেই জায়গায় এই জুলুমকে হাঁটিয়ে দিয়ে আমরা যদি ক্ষমতা দখল করতে চাই, তাহলে আমার কথা শুনতে হবে। সেই কথা হলো আপনাদের বসতে হবে। আমিও আপনাদের সাথে শিয়ালদা ব্রিজ পার হয়ে আমিও তো হেঁটে হেঁটে আসছি। কি আমি কি হেঁটে এসেছি না আসিনি? কিন্তু আমার সঙ্গে আপনারা হেঁটে পারেননি। কি পেরেছেন আপনারা হাঁটতে? আমি হাঁটছি, আপনারা ছুটছেন। এখানে সব তো কুপো কাঁথে বসে আছে, বলছে এত জোরে আপনি ছুটছেন, ছুটে আমি হাঁটছি। তাও তো যদি একা যেতাম তারও জোরে হাঁটতাম। সব কিছু স্পিড থাকতে হবে। মন যদি স্পিড থাকে, সব স্পিড। সেই জায়গায় আপনারা অনেক পরীক্ষা দিয়েছেন। এখন মিটিং আসছে, এটা তো শিয়ালদা থেকে আসছে, হাওড়া থেকে এখনো আসেনি। অতএব সেই জায়গায় আমি বলবো, ছাওয়া খুঁজলে হবে না, আপনারা বসে যান। আর এখানে যেসব দোকানগুলো আছে, তারা গরিব মানুষ পেটের জ্বালাই করে খাচ্ছে। আমরা গরিবের পক্ষে তো নাকি? আর কোনো দোকানের কোনো ক্ষতি না হয়। যদি ক্ষতি হয়, জানতে হবে সে আমাদের কেউ নয়, আমাদের মধ্যে প্ল্যান করে ঢুকানো হয়েছে। অতএব তাকে ধরে প্রশাসন হাতে তুলে দিতে পারবে, তার জন্য আইএসএফ এর পক্ষ থেকে পুরস্কার আছে। কথা বুঝে আসছে? আমরা এসেছি গরিবের পক্ষে, কৃষকের পক্ষে, বঞ্চিত মানুষের পক্ষে, বেকার যুবকদের পক্ষে। আমরা আজকে যে দীর্ঘ অবহেলিত শিক্ষক শিক্ষিকা, তাদের অধিকারের পক্ষে আমরা এসেছি। আর অত্যন্ত ভালো লাগছে যে এটাই যে বিনা প্রচারে মাত্র 2.5 দিনের মধ্যে, বিনা প্রচারে মাত্র 2.5 দিনের মধ্যে না কোন রকম দেয়াল লিখা হয়েছে, না পোস্টার করা হয়েছে, না কিছু হয়েছে। এতেই যদি এই জিনিস হয়, তাহলে যদি আমাদের ঘরে 2.5 মাস সময় দেওয়া হয়, তাহলে কি হতে পারে বুঝতে পারছেন? দ্বিতীয় নম্বর কথা, আবার এখানে তো দুজন এসেছে, গার্ডের পয়সায় খাবে, গার্ডের পয়সায় গাড়ি ভাড়া করেছে, গার্ডের পয়সা খরচ করে আবার যাবে। আর একটা অভিজ্ঞতা হলো, মিছিলে বুট পরে যাবেন, কেন প্রায় দেখছি জুতো খুলে যাচ্ছে। এটা একটা অভিজ্ঞতা ছিল না, হলো আজকে। আজকে গার্ডের পয়সায় জুতোটাও গেল না, ভাইজানকে কিনে দিতে হবে। হ্যাঁ, আমরা সবাই গরিব, নিজের অধিকার নিতে এসছি, কেউ কাউকে অধিকার দেয় না। বাবা সাহেব বলেছেন অধিকার বুঝে নিতে হয়। আপনারা দয়া করে বসবেন না, একটু পিছন দিকে যাবেন, ওদেরকে একটু সুযোগ দেবেন। আপনারা বসুন, কেন আরো মিছিল আসছে। মিছিলগুলো চলে আসার পরে এখানে বক্তব্যটা বড় জিনিস নয়, আজকে মিছিলটাই হলো বড় জিনিস। আমরা সংহতি যাত্রা শুরু করেছিলাম কৃষক বন্ধুদের পক্ষে এবং কারা কানুনের বিরুদ্ধে। যে সংহতি যাত্রা শুরু করেছি, নারকেল বেরিয়া স্বাধীনতা সংগ্রামী কৃষক নেতা তিতুমির
হাফেজ নিসার উদ্দিন, সেই যাত্রা আজকের এখানে কলকাতায় শিয়ালদা টু ওয়াই চ্যানেল এবং হাওড়া স্টেশন টু এখানে এই যাত্রা আজকে সংহতি যাত্রা শেষ হবে। এখান থেকে আইএসএফ এর প্রতিনিধি দিল্লি কৃষক বন্ধুদের পাশে সার্বিক সহযোগিতায় এগিয়ে যাবে। আজকে সেই উদ্দেশ্যে আমাদের এই যাত্রা আজকে শেষ। কাল থেকে আমাদের নতুন কর্মসূচি আবার শুরু হবে। আর কোনো ইলেকশন নয়, সর্বসময় যতদিন বাঁচব আইএসএফ কে গরিবদের ধরে ধরে নিয়ে যাব। ওই দেখানোর জন্য ভোটের আগে দুয়ারে সরকার হবে না, সব সময় হবে। কথা বুঝে আসছে? দেখছেন মিছিল কিভাবে আসছে? আমার সঙ্গে হেঁটে পারে না তো, আমি আগে চলে এসেছি। এই যে যেখানে আসতো তা হবে না। তোমরা যারা থানার নেতৃত্ব আছো, থানার এবং মহকুমার নেতৃত্ব যারা আছে, জেলার নেতৃত্ব, তোমাদের দায়িত্ব নিজ এলাকার মানুষগুলোকে বোঝানো, নিজ এলাকার মানুষগুলোকে বসানো। ওপরে কেউ থাকবে না, যারা নেতৃত্ব আছে নিচে যাও, নিজ এলাকার মানুষগুলোকে বসাও। যদি আমার ভালোবাসে যদি এত খরচ করে কষ্ট করে হেঁটে 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 এসেছেন, কৃষকদের ঘরে যদি ভালোবাসেন, এত কষ্ট করে হেঁটে হেঁটে এসেছেন, একটু বসবেন এবং এই জায়গাটা যেন ছোট হয়ে যায়। তবে তো বলবো যে এত বড় জায়গা এ কারো বাবাকারী সম্পত্তি নয়, আমাদের সম্পত্তি। তারপরে নিতে হবে, একটু বসে যাবে। সকলকে অনুরোধ করবো যে আপনারা একেবারে আওয়াজ বন্ধ করুন। ভাইজান বক্তব্য রাখবেন, ভাইজানের বক্তব্য বিশৃঙ্খলা করবেন। আমি আপনাদের অনুরোধ করবো, আমাদের ছেলেরাকে বিশৃঙ্খলা করবে না। আপনারা আমাদের সঙ্গে সহযোগিতার সম্পর্ক রাখবেন। তোমরা যে যেখানে এসেছো ওখানেই বসে পড়ো। আমাদের কাজ, সবার কাজ এখনই শুরু হবে। বসে পড়ো, সবাই দাঁড়িয়ে থেকো না, বসে পড়ো। তোমরা বসে পড়ো। হাওড়া থেকে আরো একটা বড় মিছিল আসছে। আমি প্রশাসনের কাছে বলবো যে আপনারা দয়া করে বিরুদ্ধে, ধ্বংসাত্মক কৃষি আইনের বিরুদ্ধে যে পদযাত্রা আজ হওয়ার কথা ছিল, শিয়ালদা থেকে ভাইজানের নেতৃত্বে সেই পদযাত্রা এসে পৌঁছেছে অনেক আগে। পদযাত্রা এখনো আসছে, হাওড়া থেকেও একটা বড় মিছিল আসছে। রাস্তার উপরেই তোমরা যে যেখানে আছো ওইখানেই দাঁড়িয়ে পড়ো, বসে যাও, ওইখানেই বসে যাও। আরো একটা বড় মিছিল আসছে। প্রশাসনের আধিকারিকদের বলবো, হাওড়া থেকে আরো একটা বড় মিছিল আসছে, আপনারা একটু সহযোগিতা করবেন। আমাদের একটু জানতে চাচ্ছি, ভাই বসো না, বসো না, বসো না, আমার একটা কথা আজ অত্যন্ত ভালো লাগছে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা একটা জায়গায় হয়েছি, কৃষক এবং দেশবাসীকে বাঁচাবার লক্ষ্যে, কৃষকের অধিকারের জন্য। আমি অনুরোধ করবো, আপনারা ভেতরে ঢুকে আছেন, কারো দোকানে কোনো ক্ষতি না হয়, তাই আপনাদের অনুরোধ করবো। জায়গাটা বড্ড ছোট দিয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি আগেও বলছি, এই প্রোগ্রামে সেভাবে কিন্তু প্রচার হয়নি। নিশ্চয়ই আপনারা জানেন আমার কোন কূটনীতি। আমডাঙ্গাতে একটা প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পরে বলেছিলাম, আর ভাঙড়ে এক জায়গায় বলেছিলাম। বাকি এই প্রোগ্রাম বিষয়ে আমাদের যিনি প্রেসিডেন্ট, তিনি একটা বিবৃতি গতকালকে দিয়েছিলেন। তারপরেও আপনারা এতটা আমাদেরকে খোঁজ রাখেন, এতটা ছুটে এসেছেন, এর জন্য আমরা অত্যন্ত খুশি ও গর্বিত।
আর এবং এই আইএসএফ এর সাপোর্টে কৃষক বন্ধুদের পাশে এবং আজকে পেট্রোল ডিজেল গ্যাস যে দামের চড়া বাড়ছে এর প্রতিবাদে এবং আমার রাজ্যে গণতন্ত্র হরঙ্গে হচ্ছে এবং মানুষের বাক স্বাধীনতা অধিকার যে হরণ হচ্ছে সেই বিরুদ্ধে আজকে যে আমরা সাংবিধানিক মৌলিক অধিকার আদায়ের লক্ষ্যে যে এসেছি অবশ্যই এই বিষয়টা একদম বেশিক্ষণ হবে না। আমি কথা দিচ্ছি কারণ এইভাবে এই ছোট্ট জায়গায় এত ঠেসাঠেসি করে আপনাদের ক্ষতি হবে এটা আমি চাই না। শুধু একটুখানি অনুরোধ করছি হাওড়ার মিছিলটাকে শুধু একটু আসতে দেন, কেন তারাও মনে অত্যন্ত দুঃখ পেয়ে যাবে। আমি আপনাদের পাটটা ছেড়ে থেকে বসে দেবো, একটা দিন ভালো হবে কিন্তু জায়গাটাই হয়ে যাবে। তাহলে সেই জায়গায় আমি বলবো আপনারা একটুখানি কষ্ট করুন। এখন আপনাদের কাছে একেবারে সামান্য সময় আমার দাদা অভিজিৎ মন্ডল দাদা, তিনি অত্যন্ত আন্তরিকতার সাথে আইএসএফ কে নিজের মনে করে, আর অবশ্যই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এটা কোন বিশেষ এক ধর্ম জাতির নয়, এটা ভারতবাসীর এবং বাংলার প্রত্যেকটা নাগরিককেই মেম্বার এই স্টেজ ব্যবহারের অধিকার দিয়েছে। এখানে একটা হিন্দু দ্বারা উঠে সে তার স্বাধীনভাবে তার ধর্মীয় তার যে অধিকার সে অধিকারের কথা সে বলতে পারে। একজন আদিবাসী উঠে এই জায়গায় দাঁড়িয়েছে তার জল জঙ্গলের অধিকারের কথা বলতে পারে। এখানে একজন খ্রিস্টান উঠে বৌদ্ধিস্ট উঠে প্রত্যেকটা ধর্মের মানুষ উঠে এখানে সে তার অধিকারের কথা বলতে পারে। এই জন্য সেকুলার ফ্রন্ট এটা আমার ভারত গর্ব করে রয়েছে যে আমি ভারত তাম পৃথিবীকে দেখিয়ে দিচ্ছি এক মায়ের দুটো সন্তান বলে মা সামনে থাকে। আমি ভারত আমার হাজার হাজার কোয়ালিটির সন্তান থাকার পরেও আমি ভারত এই সন্তানকে পুজো করে আজকে সেই ভারতবর্ষের মুখে কেউ যদি জাতি বিধবেদ করে রাজনীতি করতে চাই আমরা ভারতীয় তাদেরকে বঙ্গোপসাগর থেকে সুযোগ করে নেয় তাকে আমরা এই বাংলার মস্তক থেকে হাঁটিয়ে আমরা বাঙালিরা প্রমাণ করে দেব এ বাংলা কালী নজরুলের, এ বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের, এ বাংলা এমন করে নেতাজি সুভাষ বসুর, এ বাংলা সবাইকে বুকে রেখেছে। এর প্রমাণ আমরা করে দেখাবো, ঠিক না ঠিক? আপনাদের মধ্যে থেকে আমার অনেক দাদা কাকু বিভিন্ন বয়স্ক এবং আমার ভাই আপুরাও এসেছেন, আর আমার মা দিদি বোনেরা যদি কেউ এসে থাকেন তিনাদের অনুরোধ করব আপনারা একটু স্টেজের পিছন দিকে আসুন। আপনাদের জন্য চেয়ারের ব্যবস্থা আছে, মা দিদিদের জন্য আপনারা চেয়ারে বসবেন। আর দ্বিতীয় নম্বর কথা, যিনারা মিডিয়া লাইভ করছে এনাদেরকে কেউ ডিস্টার্ব করবে না। আর মিডিয়া বন্ধুদের বলবো ডিস্টার্ব করলে এদেরকে দোষারোপ করবেন না, দোষারোপ সরকারকে করুন। যদি বলেন কেন এদের এইটুকু জ্ঞান নেই মিডিয়া আমাদের বন্ধু অর্থাৎ সরকারই এদেরকে মূর্খ বানিয়েছে, এজন্য সরকার দোষ, এরা দোষী নয়। এদের যদি সেই বুদ্ধিটা থাকতো মিডিয়ায় আমাদের কথাকে সব জায়গায় ছড়াবে, আমাদের উপকার আছে, তাহলে আপনাদের ডিস্টার্ব করতো না। আর সরকার এটা বড় প্ল্যান করে এদেরকে মূর্খ বানিয়ে রেখেছে। সেই জায়গায় অনুরোধ করবো সবই তো এক বাংলার নাগরিক, একই ভারতের সন্তান, একটু সব বন্ধু মনে করে একে অপরে কম্প্রোমাইজ করে নেবেন। আর রাজনীতির জগতে একেবারে নতুন, ভুলভ্রান্তি হলে শিক্ষা দেবেন, সমালোচনা করবেন না। তবে জিতার পরে কোন ভুল হলে অবশ্যই পাশে এসে দাঁড়িয়ে বলবেন, যদি না আপনার কথা মূল্য দিই
প্রতিবাদ করার অধিকার আছে। এই জন্যই আমার দেশ হল শ্রেষ্ঠ, এখানে তৃতীয় অধিকারের চোখ আছে। কিন্তু আজকে আমার দেশের গভর্নমেন্ট, কেন্দ্র সরকার ও রাজ্য সরকার যদি মনে করে শুধু আমরা বলবো কারো বলার অধিকার নেই, তাহলে আমি কেন্দ্র সরকারকেও বলি, আজ কৃষকরা যেমন বসে আছে তাদের কথা শুনছেন না। আমরা সেই কৃষক বন্ধুদের পাশে আজও ছিলাম, আজও আছি, কারো থাকবো। আর বাংলার গভর্নমেন্টকে বলি, যদি আপনিও কেন্দ্রের কালে কাল দেন, আপনাকে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি, এই বাংলার 50 লক্ষ লোক নিয়ে বসে যাবো, তোমার ক্ষমতা নেই তাকে সরাবা, এটা চ্যালেঞ্জে গেলাম। বেশি নয়, আড়াই দিনে। আর যদি এই জন্য সমগ্র হয় তাহলে 2.5 মাস সময় দেন। আর আমরা তো গরিব, সব খেতে খাওয়ালো, সব নিজের পকেটে চলছে। যদি 2-10-50 কোটি খরচ করতে পারি, 1 কোটি লোক কলকাতায় জড়ো করে দেবো। আবার নিয়েই বলছি, কেন আমাকে আমার মা, কাকিমা, দিদিমা, ঠাকুরমা, দাদু সবাই ভালোবাসে, আমার কম তো ভালোবাসে আমার সর্বধর্মের মানুষ। না হয় আমার অভিজিৎদা আজকে কোথায় গেল? ঘেমে রয়ে গেছে। এত কষ্ট করে কখনো হেঁটে হেঁটে কি দরকার? না, আমরা এক ভারতবর্ষের সন্তান, আমরা কেউ পার্থক্য নয়। আর একটা খুশির কথা বলে যাই, হাজার হাজার বছরের ঐতিহ্য আমাদের ভ্রাতৃত্ব। এই ভ্রাতৃত্বকে কখনো কেউ মেটাতে চাইলে আমরা কখনো মেটাতে দেব না। এখন আপনাদের কাছে আমার অভিজিৎরা তিনি বক্তব্য রাখবেন। তারপরে আমাদের পার্টি যিনি প্রেসিডেন্ট, আজকে চেয়ারম্যান বিশেষ কারণে, এক জায়গায় তো সবাইকে দেওয়ার প্রয়োজন আছে নাকি, বিশেষ কারণে অন্য জায়গায় আছে, অন্য কাজ করছে আপনাদের জন্যই। তারপরে প্রেসিডেন্ট সাহেব তিনি আলোচনা করবেন। অভিজিৎ তাকে আমার বাংলার মা বেটি সুসন্তানদের, ভাইদের, দাদাদের আগামী ভবিষ্যৎ কি করে আমরা উন্নত করব সে বিষয়ে সংক্ষেপে আলোচনা করার অনুরোধ রাখছি। নমস্কার, এখানে উপস্থিত শামশের বাবু, দিলীপ বাবু। আমি এখানে রাজনৈতিক বক্তৃতা আসিনি। প্রথম আমি বলি, আমরা ISF, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টটা কিভাবে প্রত্যাহার করার জন্য আমরা এখানে এসেছি, গরিব মানুষগুলো পিছনে পড়ার জন্য। এখানে কিন্তু সেকুলার কথার একটা বক্তব্য আমরা সবাই ভুল বুঝছি, সেটা হচ্ছে উনি কিন্তু কোনোদিনই একটা সাম্প্রদায়িক দল হিসেবে বলছেন না। উনি কিন্তু আমাদের পিছিয়ে পড়া হিন্দু, মুসলমান, খ্রিস্টান সকলের জন্য বলছে। তাই আমরা এখানে একসাথে এসেছি। আপনারা মনে করবেন না যে আমরা থেকে মধ্যে এসেছি বলে আমরা বড় নেতা হয়ে গেছি, কোনোদিন না। আমরা কিন্তু ভাইদের হাত শক্ত করতে এসেছি। আমরা এখানে এসেছি আপনাদের মতন একজন কর্মী হয়ে। আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমার কথা হচ্ছে, ভাইদের বক্তব্য হচ্ছে, তার হাত সবাই শক্ত করবে। আমাদের কিন্তু প্রত্যেকটা মেয়ে আমাদের মনে রাখতে হবে, প্রত্যেকটা শিক্ষা আমাদের যেতে হবে এবং আমাদের চিন্তা করতে হবে, আমাদের ভাবতে হবে আমরা কোন জায়গায় এসে পড়েছি। আজকে আপনি দেখুন, আমি এখানে আপনার সবাই জড়ো হয়েছেন, সবাই আমরা এসেছি। কেউ কিন্তু আমরা বলতে আসিনি আমি রাম বলে আমাকে ভোট, আমি হিন্দু ছেলে, আমি পুজো করি, আমি সব করি, কিন্তু আমরা ভোট চাই না। এখানে কিন্তু আমাদের যে ভাইজান তারা সকলের কথা ভেবেছেন, শিডিউল কাস্ট, শিডিউল টাইপ, OBC, খ্রিস্টান সকলের জন্য ভেবেছেন। তাই আমরা একসাথে এসেছি। আমাদের বক্তব্য উনি কিন্তু সবসময় বলে যাচ্ছে যে আমরা কিন্তু একটা শৃঙ্খলাবদ্ধভাবে এগোচ্ছি। সেই জন্য আমি আর বেশি আপনাদের বলছি না। আপনারা শুধু জিনিস মনে রাখুন, আজকে দেখেছেন মোদী সরকার আমাদের কি দিয়েছে। প্রথম বলেছিল 400 টাকার গ্যাসের দাম, আজ দেখুন কোথায় দাঁড়িয়েছে। পেট্রোল 91 টাকা, যখন 50 টাকা ছিল সিসি গাড়ি রাস্তা দাঁড়িয়ে মিছিল করেছে, আমাদের প্রতিবাদ করেছে। এখন তারা কেউ নেই। আমাদের ব্যাংকে আপনি সবাই শুনেছিলেন, আমাদের নাকি বলা হয়েছিল বিনা পয়সাটা ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে। আপনি বলুন তো কত টাকা পেয়েছেন? কোন দল কিভাবে চলছে, কিরকম ভাবে চালাচ্ছে, আমরা সবাই খুশি আছি। শুধু একটা করে ভোটের ইস্যু আছে, আমাদেরকে লালিপপ দেখানো হয়। আমরা কিন্তু কেউ বলছি না আপনাদেরকে কি চাকরি দিয়ে দেবো। আমাদের কিন্তু
জন্য আমি আপনাদেরকে বলছি, আপনারা এইগুলোকে মাথায় রেখে চিন্তা ভাবনা করে সবকিছু এগিয়ে চলুন এবং আমাদের আইএসএফ এর যে সিটগুলো আমরা দেবো এবং সেখানে দেখবেন যে আমাদের একটাই মুখ থাকে, সেটা ভাইজান। তো প্রত্যেকটা ওই চিন্তা করতে হবে, আমরা একই কিছু চলছে, আমরা জায়গা থাকবো না, সব কিছু দেখতে দেবো, ভোট আমাদের চাই, আমাদের জিততে হবে, তবেই কিন্তু আমরা লড়তে পারবো, আগামী দিনে এগিয়ে চলবো। আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য রাখলাম। আরো অনেক কেউ আছে। আমি আবার বলবো, প্রশাসনের সঙ্গে আপনারা সহযোগিতা করবেন, তাই তো নাকি? আমি সর্বসময় আপনাদেরকে বলেছি যে প্রশাসন হলো আমাদের বন্ধু, ঠিক না বেটি? অতএব প্রশাসনের সঙ্গে সহযোগিতা করবেন। আমরা আজকে এই পথসভাটাই সবচেয়ে বড় জিনিস। আমরা বিশেষ করে বেশি প্রচার করিনি, কেন? নিশ্চয়ই আপনারা জানেন আমাদের একটা জোটের কথা চলছে, ওই আলোচনাটা আমাদের চেয়ারম্যান করছে। যদি জোট হয় অসুবিধা আছে? সকলে বলুন অসুবিধা আছে? আমি জোট করতে চাই, অতএব সেই আলোচনা হচ্ছে। কেন আমি প্রথম থেকেই বলে এসেছি, যে যে জায়গায় আমি সিট দেবো ওই জায়গায় যিনি সিট দেবেন না তেনাদেরকে আমরা সাপোর্ট করবো, ঠিক না বেটি? কেন আমরা প্রথম দল, লোকবল আছে, জনসমর্থন আছে, ভোটার আছে, কর্মী আছে, সব আছে, কিন্তু আমাদের কাটমারি নাই। সেই জায়গায় আমাদের একটু সমস্যা হবে সব জায়গাতে প্রার্থী দিতে। কথা বুঝছেন না বোঝেন না? তারপরে আস্তে আস্তে যখন আমাদের কাজ ভালো হবে, জনগণ নিজের পকেটের পয়সা আস্তে আস্তে আমাদের ফান্ডে অবশ্যই শরিক হবে, ঠিক না বেটি? তখন দেখবেন আমরা আস্তে আস্তে বড় হব। সেই জায়গাতে আমরা এই জন্য এই সিস্টেম করেছি। তাই আমরা দেখছি যদি 28 তারিখের আগে জোটটা হয়ে যায়, তাহলে হয়তো একটা উপচে পড়া ভিড় সেখানে জড়ো করবো। তাই এজন্য বেশি বড় আজকে করলাম না, ছোট করেই করেছিলাম। আপনাদেরকে একটা কথা দিতে হবে, সেটা হলো এটাই, আমি যেখানে নাই আপনারা সেখানে থাকবেন, থাকবেন। ব্যাস, আশা করছি বুঝে নিয়েছেন। যদি সমাধান হয় তো চলো, আর সমাধান নয় যাও। আমি তোমার পক্ষেও নাই, তোমার বিরুদ্ধেও নাই, ঠিক না বেটি? বন্ধুত্বের হাত তুমি একবার বাড়াও, আমি দু হাত নয় বুকে জড়িয়ে নেবো, কিন্তু ছুরি দেখাবে আর বন্ধুত্ব কখনো কারোর সঙ্গে হয় না, ঠিক না বেটি? তবে এতটুকু আপনাদের বলি, আপনারা যেটা চাইছেন অবশ্যই আপনাদের চাওয়াটাই আমি করব, আপনারা যা চাইবেন তাই আমি করব। কেন আমি আমার নেতা হবার জন্য লড়াই করতে আসিনি। আমার ব্যাংক ব্যালেন্স, আমার কলকাতার অর্ধেক প্রপার্টি কেনার জন্য আমি রাজনীতি করতে আসিনি। আমি আমার ভাইপোকে প্রতিষ্ঠিত করার জন্য রাজনীতি করতে আসিনি। রাজনীতি করতে এসেছি আপনাদের মতো খেটে খাওয়া পিছিয়ে পড়া মানুষগুলোর অধিকারকে পাইয়ে দেওয়ার জন্য রাজনীতি করতে এসেছি। তবে মনে রাখবেন, আমার কাছে হিন্দু নয়, দলিত নয়, আদিবাসী নয়, এটাও বলে যাচ্ছি, কোন ব্রাহ্মণ যদি গরিব হয় তার পাশেও আপনার স্মৃতি আছে, থাকবে। কোন পুরোহিত গরিব হয় তার পাশে আপনার স্মৃতি আছে, থাকবে। গরিবের পাশে দাঁড়ানোটাই হলো, এটা আমার দায়িত্বটাই হলো মানবতা। এটা আমার দেশ আমায় শিখিয়েছে, আমার সংবিধান আমাকে অধিকার দিয়েছে। আজকে পেটের জ্বালাতে এই বাংলা ছেড়ে দিয়ে বিভিন্ন রাজ্যে আমার বাংলার কারিগর শিল্পীরা বিভিন্ন জায়গায় কাজ কাম করতে চলে যাচ্ছে। আজকে আমার বাংলাতে কলকারখানা সব বন্ধ হয়ে যাচ্ছে, কিছুই নাই। আজ বাংলাতে এই সমস্যার সমাধান করে প্রত্যেকটা মানুষের কর্মসংস্থান, প্রত্যেকটা মানুষের পেটে খাবারের ব্যবস্থা করে দেওয়ার জন্য আইএসএফ আজকে এই প্রতিষ্ঠিত করা হয়েছে, জন্ম নিয়েছে আইএসএফ 2021 জানুয়ারি। এই আইএসএফ এর আগিয়ে নিয়ে যাওয়ার সম্পূর্ণ দায়িত্ব আপনাদের সবার কাছে আমি আজকে দায়িত্ব দিয়েছিলাম। এই দল সবার দল, সবাই নিয়ে চলুন, সবাই আগিয়ে চলুন। এই সবাইকে বলবো, আজ আমার কাছে রিপোর্ট এসেছে একটা গোপন সূত্রে, কারণ আমারও তো এখানে লোক লাগানো আছে, কিছু অপরিচিত লোক
তাদের চালচলন কথাবার্তা দেখে মনে হচ্ছে না তারা আমাদের কৃষক বন্ধুদের সাথে এসেছে। তারা কিছু একটা ফেতনা লাগিয়ে আইএসএফ কে দাগ লাগাবার ষড়যন্ত্র করছে। তাই প্রশাসন বন্ধুদের বলবো, আমার ছেলেরা কখনো আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার করেনি আর করবে না। যতক্ষণ আপনার গায়ে ইউনিফর্ম আছে, ইউনিফর্মকে আমার ছেলে সম্মান দিচ্ছে, দেবে দেবে দেবে। আপনারা সজাগ হন, যদি কেউ দুর্ব্যবহার করে খুলে আম পাওয়ার দিলাম, আইনত ভাবে তার ব্যবস্থা নেবেন, সে আমার কেউ নয়। কথা মনে আসছে? কিন্তু আমার একটা নির্দোষ ছেলেকে আজকে ঘরে যাওয়ার আগ পর্যন্ত যদি কোনো জায়গায় ডিস্টার্ব করা হয়, আগামী দিন কলকাতার কোন প্রোগ্রামে কোন পার্টিকে সুস্থ ভাবে আমি করতে দেবো না, চ্যালেঞ্জ আমি দেখানো বসে কারো ভিক্ষাতে বাংলায় আমি বেঁচে নেই। স্বাধীনতা সংগ্রামী পরিবারের সদস্য একজন, এই বাংলায় লড়াই করে বেঁচে আছি, ট্যাক্স দিয়ে বেঁচে আছি, দেশকে স্বাধীনতায় রক্ত দিয়ে সেই সংগ্রাম করে আমরা বেঁচে আছি, ঠিক না বেঠি? এই বাংলায় কারোর ওপরে জুলুম চলবে না। সেই জায়গায় আপনাদেরও সবার দল তো নাকি? আপনারা বলুন কার কার দল, কার কার দল? এই দলের বদলাবো আপনারা চান? আপনারা আজকে কোন ফেতনা করতে এসেছেন? আপনারা কি করতে এসেছেন? কৃষক বন্ধুদের কালা কানুনকে বাতিল করতে এসেছেন। আপনারা কি জন্য এসেছেন? গরিব মানুষরা, মধ্যবর্তী মানুষ, গ্যাসের দাম ও ডিজেল পেট্রোলের দাম বেড়ে যাওয়ার জন্য তাদের বড় বিপদে পড়েছে। সেই মধ্যবর্তী এবং গরিব মানুষগুলোকে বাঁচাতে এসেছেন, ঠিক না বেবি? আপনারা কি জন্য এসেছেন? কর্মহীন মানুষগুলোকে কর্মসংস্থান পাইয়ে দিতে এসেছেন। আপনারা কি জন্য এসেছেন? শিক্ষক শিক্ষিকার উপরে যে বঞ্চনা আমার রাজ্য সরকার চালিয়ে যাচ্ছে, এই বঞ্চনার হাত থেকে শিক্ষক শিক্ষিকাদের বাঁচাতে আমরা এসেছি। আমরা এসেছি জল জঙ্গলের অধিকার আদিবাসীদেরকে পাইয়ে দেওয়ার জন্য এসেছি। আমরা এসেছি গরিব হিন্দু নগরে দেবত্ব সম্পত্তির অধিকার পাইয়ে দিতে এসেছি। আমরা এসেছি আদিবাসীদেরকে পৌর দপ্তরের সম্পত্তি ফিরিয়ে দেওয়ার জন্য এসেছি। আমরা এসেছি অকাল স্টেটের সম্পত্তি পিছিয়ে পড়ে অসহায় গরিব মুসলিম মা বেটিদের ঘরে তাদের হাসি ফুটাবার জন্য এসেছি। এই লড়াইয়ে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আলোচনার মাধ্যম দিয়ে আমাদের এই সংগ্রাম চলবে। আজকে কতদূর গেল একটু ফোন করে দেখুন ওই বিচিটা। আচ্ছা, যাই হোক, আলোচনা করি করছে আর খুব জোরে আপনাদেরকে 10 থেকে 15 মিনিট রাখবো। অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে? এখন আমরা মাস্টার শামসুল আলম সাহেবের হাতে মাইক আমি তুলে নিচ্ছি। আমরা বরণ করে নেব। অভিজিৎ আমাদের মধ্যে আছে, আপনারা তার বক্তব্য শুনেছেন। আমাদের এখানে উপস্থিত আছেন দিলীপ নস্কর, শিক্ষাবিদ, শিক্ষক দিলীপ নস্কর। তিনিও সম্প্রতি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আবারও আমরা করতালি দেব। যারা আমাদের শুধু একটা ধর্মীয় সংগঠন বলে দেখে দিতে চায়, দিলীপ বা অভিজিৎ তারা বুঝিয়ে দিচ্ছে যে না, এটা কোনো পৃথক একটা ধর্মের সংগঠন নয়, আমরা সকলের সংগঠন। এখন দিলীপ তার বক্তব্য শুনব। তার আগে আমরা এই মঞ্চে যারা বসে আছেন তাদের একটু কাজ আমরা নামগুলো ধরে দিতে চাই। এখানে উপস্থিত আছেন শিক্ষিকা সঙ্গীতা চ্যাটার্জি, উপস্থিত আছেন গণ আন্দোলনের নেতা শেখ মুজাহিদুল, উপস্থিত আছেন সমাজকর্মী অপর্ণা ভদ্র, উপস্থিত আছেন আব্দুল গনি জমাদার, উপস্থিত আছেন হাজী কাউসার মল্লিক, গোলাম মুর্তজা এবং আমাদের সকলের প্রাণপ্রিয় বাইজিদ আমিন ভাই সাহেব। এই সকলকে এখানে উপস্থিত থাকার জন্য আমি ঘোষণা কেন্দ্র থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এখন সংক্ষেপে বক্তব্য রাখবেন দিলীপ নস্কর মহাশয়। ভালোবাসা, শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আজকে আমি কয়েকটি কথা বলতে চাই। বন্ধুগণ, আজকে আমাদের এই যে জমায়েত, এই যে আন্দোলন ভাইজানের নেতৃত্বে আজ আমরা শুরু করেছি, এই আন্দোলনকে
পশ্চিম বাংলার গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে কলকাতা শহর সহ সমস্ত জায়গায় ভাইজানের এই আওয়াজ দিকে দিকে আমরা পৌঁছে দেব যে আইএসএফ সেকুলার ফ্রন্ট এটা কোনো ধর্মীয় দল নয়, এটা কোনো সাম্প্রদায়িক দল নয়, এটা সর্বধর্ম সমন্বয়ের দল। ভাইজান আজকে আমাদের মতো মানুষকে সুযোগ দিয়েছেন এই দলে কাজ করার, সেই জন্য আমরা তাকে সাধুবাদ জানাই। বন্ধুগণ, সামনে আমাদের কঠিন যুদ্ধ, তাই আজকে আমরা এখান থেকে শপথ নিতে চাই। আমরা সবাই সংঘবদ্ধ হয়ে ভাইজানের নেতৃত্বে আমরা আন্দোলন করতে চাই। বাংলায় আমরা একটা মুখ আনতে চাই, যে নতুন মুখ বাংলাদেশে মুখ্যমন্ত্রিত্ব করবে, আর আমরা আমাদের আইএসএফ এর সমস্ত কর্মীবৃন্দ তার নেতৃত্বে আমরা এগিয়ে যাব। বন্ধুগণ, আজকের দীর্ঘদিন থেকে আমরা শোষিত, লাঞ্ছিত, বঞ্চিত হয়ে চলেছি। আজকের আমাদের কথা বিধানসভায় বলার মতো কেউ নেই। তাই বন্ধুগণ, আগামী দিনে ভাইজানের নেতৃত্বে আমরা চাই একটা ধর্ম নিরপেক্ষ, একটা সুগঠিত, একটা সুন্দর বাংলার বুকে আসুক। বাংলায় আজকে আমরা সমস্ত কিছু আজকে হারাতে বসেছি। আজকে দেখুন দিনের পর দিন কিভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়ে চলেছে। পেট্রোল, গ্যাস থেকে শুরু করে ডিজেল থেকে শুরু করে আজকে এই যে কালো কৃষি আইন তা বাতিল করার উদ্দেশ্যে আজকে আমাদের সমাবেত, আমরা সকলেই সমাবেত হয়েছে এখানে। তাই বন্ধুগণ, বলতে চাই সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে হিন্দু, মুসলিম, দলিত, আদিবাসী, আমাদের মতুয়া, যে সমস্ত পিছিয়ে পড়া এসসি এসটি সমস্ত মানুষ আমরা সমবেত হয়েছি সারা বাংলা জুড়ে। আজকের একটাই নাম আইএসএফ। আমরা আইএসএফ কর্মীরা আজকের এখান থেকে শপথ নেব, ভাইজানের জন্য আমরা জীবন দিতে রাজি আছি। বাংলায় নতুন নিবন্ধ, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। সকলকে প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। একটু ফুটবলার হতে হবে। আমরা এবার বক্তব্য শুনবো আমাদের সকলের আলোচনীয় বক্তা পীরজাদা বাইজিদ আলম সাহেব। বাইজিদ ভাইয়ের কাছে বক্তব্য শুনবো। হাওড়া থেকে যে মিটিংটা আসছে, ওই মিছিলটাকে যদি অন্য কোনো জায়গা থেকে একটু আটকে দিয়ে এইদিকেই যে আপনারা ঢুকিয়ে দিতেন বড় খুশি হতাম। যদি একটু অন্য কোনো জায়গা থেকে আটকে পিছন দিকে চলে ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিতেন খুব ভালো হতো আমাদের। এতটুকু অনুরোধ করলাম, কেন আপনাদের তো আমরা হুকুম করতে পারি না, কেন আপনাদেরকে আমরা ভালোবাসি, সম্মান করি। তাই একটু যদি এখানে এইদিকে জায়গা নাই, যদি অন্য একটু দিকে ঢুকিয়ে দেন তারাও বুঝতে পারবে না। যদি সিস্টেমটা একটু করে রাখেন তাহলে তাদের জন্য সুবিধা হবে। একেবারে মিছিল কাছে এসে গেছে, একটু সময় দেবেন তো তাদের জন্য। বিভিন্ন জায়গা থেকে আপনাদের ভাই আসছে, আমি তো ভাবতে পারছি না। আমি আমার ছোটকে বলেছিলাম নওশাদকে যে একদম যেন মানুষ বেশি না হয়, কেন আমরা এখান থেকে শুধুমাত্র দিল্লিতে কৃষক বন্ধুদের কাছে প্রতিনিধি টিম পাঠাবো আর সংহতি যাত্রাটা শেষ করবো। তার সাথে সাথে নিত্য প্রয়োজনীয় দ্রব্য যে জিনিসের মূল্য বাড়ছে ওই বিষয়ে আন্দোলন, এবং বাংলার বেকার যুবকদের অধিকার পাইয়ে দেওয়ার আন্দোলন, গরিবদের অধিকার পাইয়ে দেওয়ার আন্দোলন। এই ছোট করে একটু করবো, মিডিয়া বন্ধুদের মাধ্যমে হাইলাইট হয়ে যাবে। সেই জায়গাতে আজকে এতটা মানুষের ভেতরে ভেতরে আপনারা অ্যাকচুয়ালি এটা অত্যন্ত ভালো বিষয় যে আমি আপনাকে কতটা খোঁজ রাখি তার থেকে বেশি দেখছি আপনারা আমাকে খোঁজ রাখেন। এখানে একটা আমার মিডিয়া দাদা আছে, আমি তার নাম বলে ও কি জানি না, সেই দাদা একটা ছোট বাচ্চা আছে, আমাকে একটা ভিডিও নিয়েছে দাদা দেখাচ্ছিল। ছোট দাদাটা বাচ্চাটা বলছে, ভাইজান কি নাম যেন আমার ভুলে গেছি, মহারাজ। সে একটা বিবৃতি তার বাবার হাতে দিয়ে পাঠিয়েছে আমার কাছে। তার বাবা আমার কাছে বিবৃতি নিতে এসছে, তার ভিডিওটা দেখাচ্ছে, তাদের বলছে, ভাইজান আমি আপনাকে খুব ভালোবাসি, আমি একজন মহারাজ, ছোট্ট বাচ্চা, আর আপনাকে তো ভালোবাসি, কিন্তু আপনার ওই কথাটা আমার খুব ভালো আছে, ঠিক না? ঠিক এইভাবে ঠিক রঙ দেখাচ্ছে, বলছে আমিও আমার মা বাবাকে যখন কিছু বলি, বলার পরে বলি যে ঠিক না ঠিক।
এই জন্য আমি গর্বিত যে আজ আমি পিছিয়ে পড়া মানুষের কাজ করছি, আমি মানুষের কাজ করছি, এর জন্য আমি গর্বিত। আমি মুসলমানের কাজ করিনি, আমি মানুষের কাজ করছি, এর জন্য আমি গর্বিত। আমাদের সুনাম ধর্ম মানুষ, যেনাকে তামাম ওয়ার্ল্ড পৃথিবীর মানুষ চিনেন, হাফিজুল হাদিস আল্লামা রুহুল আমিন সাহেবের সুযোগ্য পুত্র সুসন্তান, সেই পরিবারের সন্তান, তিনি বক্তব্য দিচ্ছেন। আপনাদেরই সাথে আছে, আপনারা দিনের বক্তব্য শোনেন। আর বড় দুঃখ, প্রশাসন রায়দের তো কিছু বলবো না, দেখুন ওই ময়লা ফেলার ড্রামটা পর্যন্ত ওখান থেকে সরাইলে, দেখুন একটু ঘুরে দেখুন রাজ্য সরকার আমাদের সঙ্গে কি ব্যবহার করছে দেখুন। আর বললেই বললো আব্বাস সিদ্দিকী রাজ্য সরকারের বিরুদ্ধে বলছে, তো সরকারকে ড্রেনের মতো ওই ময়লা ড্রাম থেকে দুদিন পরে আজকে যে প্রোগ্রামটা দেখতে পাচ্ছেন, এই সময় যদি রাজ্য সরকারকে করতে হতো কিংবা XY কোনো পার্টির নেতাকে করতে হতো, কয়েক লক্ষ টাকা ব্যয় করে তাকে করতে হতো। কিন্তু আজকের দিনে শুধুমাত্র কানে আড়াই দিনের খবর পৌঁছেছে যে ভাইজান অমুক জায়গায় যাচ্ছে, আমাদেরকে যেতে হবে। এটা ভালোবাসা, অন্য কিছু নয়। মানুষগুলো, আমাদের ছেলেগুলো এই জায়গায় দেখেছে যে ভাইজান যেটা করছে, যেটা লড়ছে, সেটা কেবলমাত্র পিছিয়ে পড়া আজকে গরিব গরিব আদিবাসী মানুষগুলোর জন্য। ভাইজান যে পিছিয়ে পড়া মানুষের পাশে আছে, এটা আপনাদের পছন্দ হয়েছে না হয়নি? প্রশ্ন জায়গার অবকাশ থাকে না, তথাপিও বললাম। তার সাথে সাথে একটা কথা বলি, আইএসএফ যেদিন ইন্ট্রোডিউস হয়েছিল, কলকাতা প্রেস ক্লাবে যেদিন আইএসএফ এর নামটাকে প্রচার হয়েছিল, অনেকে বলেছিল তার কিছুদিন আগে একটা দলের নাম দিয়েছিল ইউএসএফ নাম দিয়েছিল। এই নামটাকে দেখে তারা বলেছিল যে কপি পেস্টের দল করা হয়েছে। আমি বলতে চাই, তারা 18 তারিখে দল ঘোষণা করেছিল, আজও পর্যন্ত তাদের কোনো কর্মসূচি খুঁজে পাওয়া যায় না। সে তো অনেক দূরের কথা, কেননা বলতে হয় ভাই, বাচ্চা বহু জন্মায়, কিন্তু লক্ষ্য রাখবেন মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, কখনো কখনো খবরে কাগজে ওঠে, কিছু কিছু বাচ্চা জন্ম নেয়, তাদেরকে গড গিফটেড বলা হয়। তাদের গায়ে দেখবেন কোনো ওম চিহ্ন লেখা থাকে কিংবা আল্লাহু চিহ্ন লিখে রেখে তারা জন্মগ্রহণ করে। ওই বাচ্চাগুলোকে দেখার জন্য তার এলাকাবাসী, গ্রামবাসী, শহরবাসী তার বাড়ি থেকে ভিড় করে যে এমন একটা বাচ্চা জন্ম নিয়েছে। নিঃসন্দেহে এই বাচ্চাটা উপরওয়ালার তরফ থেকে এসেছে, দুনিয়ার জমিনে তামাম অত্যাচারগুলোকে খতম করে দিয়ে একটা শান্তির বাচ্চা পৌঁছে দিতে এসেছে। সেই বাচ্চাটি অন্য কেউ নয়, সেই বাচ্চাটির নাম হবে আব্বাস সিদ্দিকী। আমি আপনাদের কাছে বলতে চাই, আব্বাস সিদ্দিকী এই একটা নাম আমি আগেও বলেছি। 2016 সাল থেকে, যখন থেকে আমাদের ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত সংগঠন শুরু হয়েছিল, সেখান থেকে আমি বলেছি, জানি না আমার কেন মনে হয় আব্বাস সিদ্দিকী ভাইজান তিনি যেটা করেছেন, তার পিছনে যে মানুষের ঢল, বারবার মনে হয়েছে এটা কোনো ব্যক্তি কেন্দ্রিক নিজের দ্বারা করা সম্ভব নয়। এই নামটা করে রাখার দ্বারাই প্রচেষ্টায় করা সম্ভব নয়। নিঃসন্দেহে উপরওয়ালা চাইছে দুনিয়ার জমিনে যে অত্যাচার শুরু হয়েছে, যে নিপীড়িত মানুষগুলো পড়ে আছে, যে বঞ্চিত মানুষগুলো আছে, তাদের জন্য একজন নীতিবান মানুষের দরকার আছে, যার জন্য একজন উপরওয়ালাকে ভয় করা মানুষের প্রয়োজন আছে। তাকে পাঠিয়ে দিয়েছে, সেই নামটা হলো আব্বাস সিদ্দিকী। আব্বাস সিদ্দিকী নিঃসন্দেহে 2021 বাংলার মানুষ একটা সুশীল সকাল দেখতে পাবে, ঠিক কিনা? আমার আমি আপনাদের কাছে বলতে চাই, আজকে বর্তমানে ভালো করে চিন্তা করে দেখুন, আব্বাস সিদ্দিকী ভাইজানকে এমন করে বহু টাকার অফার দেওয়া হয়েছে। আজকে বহু দলের নেতাকে দেখতে পেয়েছেন, তারা কিছুদিন কথা বলেছে, বিরোধী করেছে, সাথে তাকে একটা সিট দেওয়া হয়েছে, একটা নীল বাতিল গাড়ি দেওয়া হয়েছে, তাকে তেনান্দিয়ার ঘরের মধ্যে বস্তাবন্দি করে দেওয়া হয়েছে, এমন বহু লেখা হয়েছে। তাদেরকে একটা মিশন চালাতে দেওয়া হয়েছে, মিশনে কিছু ডোনেট করা হয়েছে, সাথে সাথে সেই নেতার জবান বন্ধ হয়েছে। গরিব দুঃখী আদিবাসী পিছিয়ে পড়া মানুষের জন্য চেয়ার জবান খুলে দাও, কিন্তু তারা বহু চেষ্টা করেছে আব্বাস সিদ্দিকীর জবানটাকে বন্ধ করতে। রাতে বন্ধ করে আব্বাস সিদ্দিকীর বাড়িতে লোক পাঠিয়েছে, আরে তুমি দলটাকে বন্ধ করে দাও, দলের প্রয়োজন হবে না, কি লাগবে তোমাকে বলো, আমি তার সাক্ষী দিচ্ছি, ওই নলেজ সিটি তোমাকে বানিয়ে দেবো, তার সাথে কত টাকা চাই তুমি বলো। আব্বাস সিদ্দিকী বলেছে, ওটা তো আপনি আমার জন্য বলছেন, আমার জন্য নয়, আপনি বলুন বাংলার জমিনের মানুষগুলোর জন্য, নিপীড়িত অত্যাচারিত পিছিয়ে পড়া মানুষের জন্য যে আমি আবেদন করেছি, যে দাবি দেখেছি, আপনি সকলের দাবি পূরণ করে দিন, আমি আমার দলকে বন্ধ করে দেবো, আমি নতুন করে সিট দেবো না। সেই জায়গা থেকে রাজি হয়নি। এবার চিন্তা করতে হবে, আজকে শাসক দল সে তার শাসন চালাবে, অত্যাচার চালাবে, আপনাদের জন্য করা দাবি
সিদ্দিককে মানতে রাজি নই, আব্বাস সিদ্দিকের দলকে বন্ধ করতে রাজি, তাহলে চিন্তা করতে হবে যদি সঠিক ন্যায় বিচার পেতে হয় আব্বাস সিদ্দিকের দলের পাশে দাঁড়ানোর প্রয়োজন আছে না নাই? আপনারা অঙ্গীকার করছেন, শুনে রেখে দেন। আজকে রাজ্য সরকার এখানে বড় বড় কথা বলছে, ন্যায়ের পক্ষে সে কি কথা বলবে? বর্তমান সময়ে দিদিমণির পরে যাকে প্রজেক্ট করার জন্য তার দল থেকে হুমন করে বার হয়ে গেছে, সেই ভাইপোর ঘরে বর্তমানে সিবিআই বসে আছে। একটা টাইম নয়, সিবিআই তার ঘরে বসে আছে। সে দুনিয়ার মানুষের, বাংলার মানুষের কি বিচার করবে? চোরের বিচার কি করবে? দিল্লি থেকে পুলিশ এসে তার বিচার তার ভাইপোর ঘরে করছে। বিষয় আজকে চিন্তা করতে হবে, কোন দিকে গেলে আপনি ন্যায় পাবেন, কোন দিকে গেলে অন্যায়ের পক্ষে সাই দেবেন। আজকে একটা জায়গা এক হয়েছে, পশ্চিকার আর আকার, এই দুটোর পার্থক্য এসে গেছে। এই দুটো যারা মিলে গেছে তারা বহু কিছু করতে পারছে। একটা হাওয়াই চটি বয়সী আকার আর একটা পাঁচ আটা, একটা বস্তিকার একটা আকার, এই দুটো মিল হয়েছে। চটিকে যে চারটে পারবে সেই সুবিধাবাদী হবে, আর যে চারটে পারবে না সে দূরে থাকতে হবে। আমরা চারটার জায়গায় আসিনি, আমরা আমার ভারতবর্ষে, আমার বাংলায় আমাদের অধিকার আছে। আমরা তোমার চাটবো না, আমি তোমার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, ন্যায়গুলোকে অন্যায়গুলোকে তুমি পরিবর্তন করে দাও। আমরা তোমাকে ভালো বাহবা দেবো, কিন্তু বহু সময় দেওয়া হয়েছে, পরিবর্তনের নাম নিশান নাই। এই আব্বাস ভাইয়ের সময় দিয়েছে না দেয়নি? সময় দিয়েছে না দেয়নি? প্রতিটা মঞ্চ থেকে বলেছে আমি আপনার দিকে হাত বাড়াচ্ছি, আপনি এগিয়ে আসুন, আমার বাংলার মানুষগুলোর জন্য আপনি ওদেরকে পূরণ করে দিন। কিন্তু একটাবার সে জায়গায় নাই। যেখানে কিছু বলা হচ্ছে, কি বলছে? বিজেপি চলে আসবে। কে চলে আসবে? বিজেপি চলে আসবে। সাপুরে সাপ খেলা দেখায়, সাপ খেলা দেখাতে দেখাতে যে সাপটাকে নিয়ে হাতে নিয়ে ঘুরে আপনারা দেখেছেন, এই সাপটা কিন্তু বীজ দাঁত ভাঙা থাকে, বীজ দাঁত ভাঙা থাকে। ওর নিশ্চিন্তে খেলা দেখায়। মাঝখানে লকডাউন দিয়েছে, 6 মাস 8 মাস সাপ নিয়ে খেলা দেখাতে পারিনি, সাপকে নির্দিষ্ট জায়গায় রেখে দিয়েছিল, আবার মাঝে মাঝে তার বীজ তৈরি হয়ে গিয়েছে। কিন্তু এই সাপুরের জ্ঞান নেই যে লকডাউনে 6 মাস তার দেখা হয়নি, বীজ হয়েছে কি হয়নি সেটা দেখা হয়নি। ওটা নিয়ে জনসাধারণের সামনে খেলা দেখাতে গিয়েছে, ছোবল মেরে দিয়েছে, সাপুরের শেষ। বিগত 11 সাল থেকে এই বিজেপি নামক সাপটাকে দিয়ে আমাদের দিদিমণি হাতে করে খেলা দেখাচ্ছিল। খেলা দেখাতে খেলা দেখাতে খেলা দেখাতে ও সাপের মাথায় ঢুকে গিয়েছে বাংলা আমার দরকার, বাংলা আমার দরকার। ভিতরে ভিতরে ঘোষণা করে দিয়েছে। 16 সালে ডিমনিটাইজেশন করার পরে, নোটবন্দি করার পরে টাকার পাহাড় বানিয়ে নিয়েছে। তোর দলের বড় বড় নেতাগুলোকে কিনে দিতে পয়সা লাগবে না। মাথা মাথা নেতাগুলো রাতে অন্ধকারে বেরিয়ে যাচ্ছে, তাদের জন্য স্পেশাল ট্রেন পাঠিয়ে দেওয়া হচ্ছে। তারা উঠে বেরিয়ে যে বলছে আমরা এখন নিঃশ্বাস পাচ্ছি, বাংলার জমি অক্সিজেন নাই, তারা অক্সিজেন খুঁজে পায় না, দিল্লি গিয়ে অক্সিজেন নিয়ে আসছে। খুব ভালো করে বুঝতে হবে, অক্সিজেন ওদের না, অক্সিজেন ওদের রাখা কালো টাকার অক্সিজেন দরকার, ওদের রাখা কালো টাকার অক্সিজেন দরকার। ওরা অক্সিজেন পাচ্ছে, এই উপরওয়ালা দেওয়া অক্সিজেন কারোর কমি নাই। দরকার হলো চুরি করে, কালোবাজারি করে যে টাকাগুলো অর্জন করেছে, এই কালো টাকার অক্সিজেন দরকার। ওই অক্সিজেন নিতে দিল্লি যাচ্ছে। বুঝতে হবে মানুষের অক্সিজেন নাই, কালো টাকার অক্সিজেন। ভাই আমার, আজকে সেই জায়গায় টাকা দিয়ে কিনতে কিনতে বিরোধী দল ফাঁকা হতে শুরু করেছে, অর্থাৎ সেই সাপ বড় হয়েছে, 20-15 এসে গেছে। আজকে লক্ষ্য করে দেখুন, দিদির ভাইপো যাকে আগামী প্রজেক্ট তৈরি করবে চিন্তা করেছিল, সেই ভাইপো আজকে সিবিআই বসে আছে, সেই ভাইপো ধরে সিবিআই বসে আছে। অর্থাৎ আপনাদেরকে মাথায় রাখতে হবে, দিদিমণি দাদামণি মিলিতভাবে কাজ করতে গিয়ে এই সোনার বাংলার উপরে তাদের লোভ এসে গেছে। আমাকে আপনাকে মেরে দিয়ে, হিন্দু মুসলমান দাঙ্গা লাগিয়ে দিয়ে যে কোনো ভাবে বাংলাকে শোষণ করার চেষ্টা করবে। অর্থাৎ দাদাকেও তাড়িয়ে দিন, দিদিকেও তাড়িয়ে দিন, এই বাংলাকে এমন একটা হাতে উঠিয়ে দিতে চাই, যে হাতে উঠিয়ে দিলে পিছিয়ে পড়া মানুষগুলো তার অধিকার বুঝতে পারে। আপনারা সে জায়গায় চিন্তা করে দাঁড়াবেন। আগামী ভোটটা পিছিয়ে পড়া মানুষের জন্য একটা বৃহত্তম জায়গা, চিন্তা করে ভোট দেবেন। আপনার ভোট আপনার অধিকার, আপনার ভোট আগামী দিনে সুস্থভাবে বাঁচবেন কি বাঁচবেন না সেটা আপনার ভোট প্রমাণ করে দেবে। বহু নেতা মৌলবী আছে, কিছু কিছু মৌলবী তৈরি হয়েছে, মাথায় টুপি মুখে দাঁড়ি, তারা আবার ফতোয়া দিচ্ছে। ফতোয়া বাজের অভাব নাই, দেখেননি? ফতোয়া বাজের অভাব নাই। একটা কথা বলি, আমি মুসলমান ঘরের সন্তান হিসাবে, ইসলাম এমন একটা ধর্ম, এই ধর্ম যেটাকে নিষেধ করেছে, পাশাপাশি তার জন্য রাস্তা খুলে দিয়েছে। এই রাস্তা দিয়ে যখন যেতে পারবে না, অপর রাস্তা খুলে দিতে হবে, প্রথমে এই মানুষগুলো চাপাচাপি করে মারা যাবে। ইসলাম যে রাস্তাটা খুলে দিয়েছে, সাথে সাথে ইসলাম একটা যেটা বন্ধ করেছে, একটা রাস্তা খুলে দিয়েছে। কোন মৌলবী সাহেব ফতোয়া দিয়েছে যে সেকুলার ধর্ম নিরপেক্ষ করলে মুসলমানেরা কাফের হয়ে যাবে ভোট দিলে? ভারতবর্ষে যতগুলো দল আছে, কমলার দল আছে নাকি?
হ্যাঁ, ইতিপূর্বে সেকুলার দলের তো ভোট দিয়ে এসেছি, তাহলে সেকুলার দলে যদি ভোট দিয়ে থাকি তাহলে আমরা কি সব কাফের দলে পড়ে গেছি নাকি? হ্যাঁ, তাহলে একটা কথা বলি, মদ বিক্রি করছে, মদ খাওয়া হারাম বলা হয়েছে। যদি কোনো মুসলমান মদ বিক্রি করে তার কাছ থেকে কিনে খাওয়া হারাম, কোনো বেধর্মী যদি মদ বিক্রি করে তার কাছ থেকে কিনে খাওয়া যায় নাকি? তার কাছ থেকে কিনে খাওয়া যায়? তাহলে যদি সেকুলার দলের যদি কোনো লিডার যদি হিন্দু হয়ে থাকে তার দলে ভোট দেওয়া যায় আছে, আর সেকুলার দলের লিডার যদি মুসলমান হয়ে থাকে তার দলে ভোট দেওয়া কি কাফের নিকাশ হবে নাকি? এটা তার ব্যক্তিগত হিংসা। ওই চাটা তার ব্লক করেছে, ও তো দিদি জুতো চারটে ভালো লেগেছে তাই আজকে ফটোবাজি করছে। ও ফটোবাজি শরীয়তের জন্য নয়। ভাইজান যে কথা বলছে সেদিকে লক্ষ্য রাখুন। একটা কথা বলছি, উপরওয়ালা ভাইজানের পক্ষে আছে বলে আজকে ভাইজান এই জায়গাটা এসেছে, আপনাদের ভালোবাসার ভাইজান তৈরি হয়েছে। ভাই সাথে সাথে আমাদের মিছিল পৌঁছে গিয়েছে। আমি অনুরোধ করবো যারা সামনে এগিয়ে আছেন, সামনে আছেন যারা বসে যান, আর মঞ্চের বাদিক থেকে চলে আসুন। মঞ্চের বাদিক থেকে মিছিল থেকে ঘুরে দিন বসেছেন ভাইদেরকে বলবো হাওড়া জেলা থেকে আমাদের মিছিলটা চলে এসেছে, এদেরকে সঠিক নির্দেশিকা দেখিয়ে এদের মাইকের পাশে মঞ্চের পাশে আগিয়ে দিন। সকলে বসে যান, আপনারা বসে যান, বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, বসে যান, সকলে বসে যান। আমি বক্তব্য শেষ করছি। আইএসএফ জিন্দাবাদ, আব্বাস সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ। হাওড়ার মিছিলের যিনি নেতৃত্ব দিচ্ছিলেন সীমাল সরেন সাহেব, আমাদের দলের প্রেসিডেন্ট, আমি সীমালদাকে এই মিছিলের নেতৃত্ব দেওয়ার জন্য ধন্যবাদ। এবং আমরা আবেদন রেখেছিলাম যদি গাড়ি না নিয়ে আসতে পারেন দরকার নেই, ট্রেনটাকে ব্যবহার করে আপনারা হাওড়া স্টেশনে নামুন, আর এই কলিকাতার রাজপথে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বৃহৎ মিছিল ধর্মতলা ওয়াই চ্যানেলের উদ্দেশ্যে রওনা হয়েছে। আজকে যে সমস্ত মানুষ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের হাওড়া থেকে মিছিলে হেঁটেছেন তাদের আমরা জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আগামী দিনে বৃহত্তর দায়িত্ব নিয়ে এই বাংলাতে সরকার আমরা গঠন করব। আমাদের একটা কথা, যে মিছিলটা হাওড়ার স্টেশন থেকে আসছে, আপনারা আমার হাতে ইশারা করুন, বাদিক দিয়ে গিয়ে পিছনে চলে আসুন। জায়গা বড় ছোট দিয়েছে রাজ্য সরকার, রাজ্য সরকার জায়গা বড় ছোট দিয়েছে। আর 3 মাস ওয়েট করুন, নিজেরা সরকার তৈরি করে পুরো কলকাতায় মিছিল করবো। চলে আসুন, ধৈর্য ধরে মাদিকে চলে আসুন। আমার ভাই, আমার দাদা, আমার প্রিয় বাংলা ভাষাভাষী, আমার প্রিয় দেশবাসী, অনেক ধৈর্যের পরীক্ষা আপনারা দিয়েছেন আমাকে, আমাদের প্রেসিডেন্ট। তাই এসে কি বলছে জানেন? কানে কানে এসে বলছে আপনি একা এত বড় মিছিল এনেছেন তা নয়, আমিও কমতি নয়, আমি হাওড়াতে এত বড় মিছিল আনছি। এইটাই হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। এইটাই যে আমরা প্রত্যেকে নিজেদের কাজ নিজেরা দায়িত্ব নিয়ে করব এবং নিজেরা নিজেদের কাছে বড় বুক ফুলিয়ে আলোচনা করার অধিকার রাখবো। যাক, আমি আমাদের সঞ্চালক আজকে যিনি মাস্টার সাহেব, তেনার হাতে মাইক তুলে দিচ্ছি। আর যারা আসছেন প্রশাসন বন্ধুরা যেভাবে আপনাদেরকে নির্দেশিকা দিচ্ছে, যেদিক দিয়ে আপনাকে রাস্তা দেখাচ্ছে স্টেজের পিছনে, আপনারা স্টেজের পিছন দিকে চলে আসুন। আর যারা দাঁড়িয়ে গেলেই বসে যান, অনুরোধ করছি বসে যান, অনুরোধ করছি বসে যান। আরো আমাকে অনেক বছর আমি জানি আপনাদের সেই আজ থেকে মিষ্টি দাঁড়ান সোশ্যাল সংগঠন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সুখে উঠে বসা আমার দীর্ঘদিনের আছে। ফুরফুরা শরীর হাজার ঐতিহ্য, যে ফুরফুরা মুসলিম গরিব আদিবাসী খ্রিস্টান দেখে না, যে ফুরফুরা অসহায় দেখলে তাকেই সাহায্য করে, সেই ফুরফুরা স্বাধীনতা সংগ্রামী মীরাম ভাইরার আবু বকর সিদ্দিকীর চতুর্থ প্রজন্ম। কিছুদিন আগে ইন্ডিয়া টুডেতে আমার দিদিমণিকে প্রশ্ন করছে আব্বাস সিদ্দিকী, বলছে ও এক লড়কা হ্যায়,
अरे लड़का नहीं तो लड़की है, तो लड़का ही तो है। शायद किसी ने समझने लगा, समझाने लगा जो छोटा बच्चा है, अरे छोटा का काम तो देखा है, तो अगर बड़ा वाला हमारे साथ में आ जाए तो भारत को छोड़ना पड़ेगा। सबसे बोले সেই জায়গায় আপনাদেরকে বলবো এখন অনেক কিছু বাকি আছে, এই তো শুরু হলো, শুরু হয়েছে। অনেকে বলছে খেলা হবে, বলছে না বলে না, অনেকে বলেছে দলটা ঘোষণা করুন দেখে নেব। আমি তাদেরকে বলেছি দল নেই বলেই চুপ করেছিলাম। এবারে দেখবি ছেলেগুলো কত শিক্ষা অর্জন করে, কিন্তু বলা অপেক্ষা অঙ্গি দেখি ঝান্ডার সাইজ আলাদা হয়ে গেছে। বলেছি একবার, এদের হয়তো ঠেকিয়ে ঠেকিয়ে আমি রেখেছি, এরা তো শুধু আমার জন্য পড়ে পড়ে মার খায়। স্টিং জার্মানি কুপটা করে খাওয়াবে, একটা কেউ আর খালি পেটে থাকবে বলে আমার মনে হচ্ছে না। যার যার খিদে পেটে সব বুঝে বুঝে খাইয়ে পেট ভরিয়ে দেবে। তবে আমি গ্রামের ছেলে ভাই, বাঙালি মানুষ ভাই, আমি আমার মায়ের কথা মাতৃভাষা সাদা মাটা বাংলা বলতে পছন্দ করি ভাই। কত ন্যাক দিয়ে ভিআইপি কথা বলে কারো পকেট কাটার থেকে সাদা মাটা বলা ভালো ভাই। আমি তাদেরকে বলবো তুমি হুঁশিয়ার, ব্যানার্জি ভাইজান এক হয়েছে, দিদি তুমি হুঁশিয়ার। এখন আমি বক্তব্য রাখার জন্য বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার সাথীরা, আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ভাইজানের পৃষ্ঠপোষকতায় 2021 সালে 21শে জানুয়ারি এই বাংলার ভূমিতে নতুন স্বপ্ন, নতুন অঙ্গীকার নিয়ে পথ চলা শুরু করেছে। আপনারা জানেন ভাইজান যখন রাজনৈতিক সংগঠনে মানুষের কথা বলছিলেন, মানুষের জন্য বিভিন্ন জায়গায় যাচ্ছিলেন, মানুষের দুর্দশার পাশে থাকছিলেন, মানুষের দুঃখের সাথী হচ্ছিলেন, এবং সেই পথ চলতে গিয়ে তিনি দেখলেন বাবা সাহেব আম্বেদকরের কথা তিনি মনে করেছিলেন যে শিক্ষার অধিকার মেলে না, কঠিন সংগ্রামের মাধ্যমে অধিকার পেতে হবে, যে অধিকারের মাধ্যমে এই বাংলায় দীর্ঘ ৭৪ বছর ধরে দলিত, আদিবাসী, মুসলিম মাইনরিটি এবং বহু সংখ্যক হিন্দু যারা পিছিয়ে আছে তাদের স্বপ্ন, তাদের অধিকারকে বাস্তবায়িত করতে গেলে রাজনীতির প্ল্যাটফর্মটাই একমাত্র প্ল্যাটফর্ম। এবং তিনি ভেবেছিলেন, তিনি মনে করেছিলেন বাবা সাহেব আম্বেদকরের কথা যে পলিটিক্স ইজ মাস্টার কি, যে চাবির মাধ্যমে সমস্ত দরজাকে খোলা যায়, সাধারণ মানুষের, খেটে খাওয়া মানুষের, দলিত, আদিবাসী, মুসলিম মাইনরিটি থেকে শুরু করে বহু সংখ্যক হিন্দু যারা পিছিয়ে আছে তাদের অধিকার বাস্তবায়িত করা যায়, যে অধিকার ৭৪ বছর ধরে এই সমস্ত মানুষজন পায়নি। আমরা 2021 সালে 21শে জানুয়ারি দল ঘোষণার মাধ্যমে অঙ্গীকার করেছি যে দীর্ঘ ৭৪ বছর ধরে যে মানুষজন পিছিয়ে আছে, দলিত হতে পারে, আদিবাসী হতে পারে, মুসলিম হতে পারে, মাইনরিটি হতে পারে এবং বহু সংখ্যক হিন্দু হতে পারে, যারা পিছিয়ে আছে তাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আমাদের জীবন দিতে প্রস্তুত আছি। আমরা দল ঘোষণার পর এই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে বিভিন্ন রকম দলীয় কর্মসূচি গ্রহণ করছি। দুর্ভাগ্যের বিষয়, যারা আমাদের কর্মী, যারা আইএসএফ এর কর্মী, যারা ভাইজান
একটা জায়গা করে দিতে চাইছেন। পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সরকার গঠন করার জন্য দীর্ঘ প্রতীক্ষা, দীর্ঘ সংগ্রাম করে চলেছেন। তাদের বিভিন্ন ভাবে হেনস্থা করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে। কখনো ওই তৃণমূলের গুন্ডা বাহিনীরা, কখনো পুলিশ বিভিন্ন ভাবে নির্যাতন করছে। আমরা কেন দল গঠন করতে বাধ্য হয়েছি? আমরা দেখেছি 2014 সালে কেন্দ্রে একটি সরকার গঠন করা হয়েছে, যে সরকার বিজেপি নেতৃত্বে এনডিএ সরকার। সে সরকার আমাদের কি বলেছিল? সেই সরকার বলেছিল এই ভারতবর্ষ থেকে যে সমস্ত টাকা বিদেশে পাচার করা হয়েছে, সুইজারল্যান্ডের ব্যাংকে জমা করা হয়েছে, যে টাকা ভারতবর্ষে ফিরিয়ে নিয়ে আনলে এই ভারতবর্ষের ভূমিকে, এই বাংলার ভূমিকে সোনাই দিয়ে ভরা যাবে, অধিকতর উন্নয়ন করা যাবে। আগামী দিনে আমরা দেখলাম যে সেই ভাবনা আজকে আমরা দেখতে পাচ্ছি এনডিএ সরকার 2014 সালে গঠন করার পর সবচেয়ে বেশি দলিতরা অত্যাচারিত হয়েছে, সবচেয়ে বেশি আদিবাসীরা অত্যাচারিত হয়েছে। শুধু তাই নয়, আজকে আমরা যাদের স্যালুট করি, আজকে যে কৃষক বিদ্রোহ চলছে, এই কৃষক বিদ্রোহ কেবলমাত্র একটি ভারতবর্ষের মধ্যে সীমাবদ্ধ নেই। এই বিদ্রোহ ভারতবর্ষের বাইরে পৃথিবীর বিভিন্ন কোণায় ছড়িয়ে পড়েছে। আজকে 2014 সালে এবং 2019 সালে বিভিন্ন রকম ভাবনা দেওয়া হয়েছে। কৃষক প্রেমের কথা বলা হয়েছে, দেশ প্রেমের কথা বলা হয়েছিল এবং সেনা প্রেমের কথা বলা হয়েছিল। আমরা যখন এই করোনার মধ্যে আবদ্ধ হলাম, করোনা যখন গোটা ভারতবর্ষকে গ্রাস করলো, বিভিন্ন জায়গা থেকে আমাদের শ্রমিক বন্ধুরা, আমাদের ভাইরা যারা এই পশ্চিমবঙ্গ থেকে এবং বিভিন্ন রাজ্য থেকে আরেকটি রাজ্যে কাজে গিয়েছিল, কোন দুর্দশার মধ্যে, কি দুর্দশার মধ্যে তারা সেই রাজ্য ত্যাগ করে নিজ নিজ রাজ্যে ফিরে এসেছিল। আমরা দেখেছি সেই শ্রমিক ভাইরা, সেই শ্রমিক বন্ধুরা ফিরতে গিয়ে কেউ গাড়ি চাপা পড়েছে, কেউ খাদ্য পায়নি, কেউ রেলে কাটা পড়েছে। এবং শুধু তাই নয়, আমরা দেখেছি যে শ্রমিক ভাইরা কাজ হারিয়েছিল, সেই শ্রমিক ভাইরা কেন্দ্রের সরকারের দিকে তাকিয়েছিল ন্যূনতম একটি কাজের আশায়, ন্যূনতম কিছু অর্থনৈতিক উন্নয়নের আশায়, কিছু খাদ্যের আশায়। আমরা দেখেছি যখন লকডাউন চলছে, যখন মানুষ খাদ্যের জন্য হাহাকার করছে, তখন ভাইজানের নেতৃত্বে লক্ষ মানুষের কাছে খাদ্য গেছে। এবং আমরা দেখেছি যখন আমফান হয়েছে, কিভাবে ভাইজান যে সমস্ত মানুষ আমফানে জর্জরিত হয়েছে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের কাছে কিভাবে পৌঁছেছেন, যেটা কেন্দ্র সরকারের, সেটা রাজ্য সরকারের করা উচিত ছিল। আমরা দেখেছি যে 2014 সালে এবং 2019 সালে কেন্দ্রের সরকার বলল সেনাবাহিনীদের ট্রেনের কথা। এই ভারতবর্ষের যে সমস্ত নজওয়ান যারা বর্ডারে দাঁড়িয়ে বহিঃশত্রুর আক্রমণ থেকে আমার ভারত ভূমিকে রক্ষা করছে, সেই ভারত ভূমি রক্ষাকারী তথা সেনাদের আজকে কেন্দ্রের সরকার ভাবনা দিল। আমরা দেখলাম 2014 সালের পর, 2019 সালের পর যে লকডাউন হলো, সেই লকডাউনের মাঝে আমাদের বহিঃশত্রু আক্রমণ করলো। তারা চীন এই ভারতবর্ষকে আক্রমণ করলো। এই ভারতবর্ষের ভূমিকে চীন নিজেদের করতে চাইছে। আপনি ভণ্ড দেশপ্রেমের কথা বলেন, আপনি ভণ্ড দেশপ্রেমিক হয়ে আজকে সেনাদের আপনি ধোঁকা দিচ্ছেন, আজকে তাদের বঞ্চনা দিচ্ছেন। আজকে সেনারা লড়াই করছে ময়দানে। আজকে যে কৃষক আন্দোলন দেখছি, সেই কৃষক আন্দোলনের মধ্যে বহু সংখ্যক কৃষক আছে যাদের ছেলেরা আজকে বর্ডারে পড়ে যাচ্ছে, তারা কাজ চালাচ্ছে, তারা কাজ পাচ্ছে না। আর এদিকে এনডিএ সরকার এবং বিজেপি সরকার তাদের যে অর্থনৈতিক, সেই অর্থনৈতিক অবস্থা ধীরে ধীরে বেড়ে চলেছে, এটা আমরা দেখেছি। শুধু তাই নয়, আজকে মানুষ হাহাকার হয়েছে। আজকে দেখা যাচ্ছে দিদিমণি সেটিং হয়ে গেছে। আজকে দিদিমণি সেটিং করে আজকে ভারতবর্ষকে কর্পোরেট সংস্থার হাতে তুলে দিতে চাইছে। আর এই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে দিদিমণি এই বাংলাকে বিজেপি সরকারের হাতে তুলে দিতে চাইছে। আমরা এই চক্রান্ত ব্যর্থ করবো আগামী দিনে। আমরা এই চক্রান্ত রুখব। আমরা মানুষকে অন্ন দেব, বাসস্থান দেব, খাদ্য দেব, কর্মসংস্থান দেব। আজকে 2021 সালে 21শে জানুয়ারি যখন দল গঠন করা হলো, আজকে এই রাজ্যের
ভূমিতে দাঁড়িয়ে বিভিন্ন রাজনৈতিক দল বলে যাচ্ছে, সেটা বিজেপি হতে পারে, সেটা তৃণমূল হতে পারে, তারা বলছে খেলা 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 হবে। আমরা আইএসএফ এর পক্ষ থেকে বলতে চাইছি, খেলা 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 নয়, মানুষের অন্ন সংস্থান, বাসস্থান, খাদ্য, স্বাস্থ্য এবং আগামী দিনের নজওয়ানদের কর্মসংস্থান হবে, তাদের চাকরি হবে। আইএসএফ কর্মসংস্থানের উদ্দেশ্যে, খাদ্য, বস্ত্র, বাসস্থানের উদ্দেশ্যে লড়াই করছে। আজকে এই লড়াই আপনার লড়াই, এই লড়াই আমার লড়াই, এই বাংলার ভূমিতে প্রত্যেকটি মানুষের লড়াই, আগামী দিনে নজওয়ানদের সুনিশ্চিত কর্মসংস্থানের জন্য। আজকে ছেলেমেয়েরা পড়াশোনা করছে, গভীর রাত থেকে পড়াশোনা করছে একটা কর্মসংস্থানের আশায়, একটা কাজের আশায়। আর আজকে এই বাংলার ভূমিতে দাঁড়িয়ে দিদিমণি আমাদের সেই নবজওয়ানদের কি দিচ্ছেন, একটা শিল্প দিচ্ছেন। আর দিকে কেন্দ্রের সরকার, এনডিএ সরকার, বিজেপি সরকার তিনি পকোড়া শিল্প তুলে দিচ্ছেন। আজকে দিদিমণি আর আজকে দাদা দুজনই সেটিং হয়ে গেছে। আজ আগামী দিনে আইএসএফ যে সেটিং তারা করেছে, এই সেটিং কে তারা কিন্তু ব্যর্থ করে ছাড়বে, এই বাংলার ভূমিকে রক্ষা করবে। আগামী দিনে নজওয়ান ভাইজানের নেতৃত্বে এটা নতুন বাংলা, নতুন মুখ, দুর্নীতিগ্রস্তহীন বাংলা এবং দুর্নীতিগ্রস্তহীন মুখ আমরা এই বাংলায় প্রতিষ্ঠা করবো। ভাইজান বলেছেন আমি ভোটে দাঁড়াবো না, নেতা তৈরি করব, এমন নেতা ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গের ভূমিকে নিয়ে যারা ছেলে খেলা করবে তাদের ঘাড় ধাক্কা নিয়ে বের করে দেবো। নেতার দরকার নেই। আজকে আমরা বিভিন্ন ভাষা বলতে না পারি, কিন্তু অন্তরের ভাষাটা বলতে পারি, মানুষের কথা বলতে পারি। দলিত, আদিবাসী, মুসলিম আমরা দেখেছি যে জঙ্গল মহলে কিভাবে আদিবাসীরা আছে। ভাইজানও গেছেন, আমরা বিভিন্ন ভাবে অনেকবার গেছি, দেখেছি মানুষজন খেতে পাই না। এবং শুধু তাই নয়, আদিবাসীদের মেরুদণ্ডটাকে শেষ করার জন্য ওখানে একের পর এক সাদা বাংলা মদ খুলে দেওয়া হয়েছে, যাতে তারা খেয়ে তারা শেষ হয়ে যায়। আজকে দেখা গেছে লকডাউনের মাঝে ওখানকার আদিবাসীরা খেতে পায়নি, তারা নিজেদের রেশন কার্ডকে বন্ধক দিয়ে তারা খাদ্যের অন্ন সংস্থান করতে তাদের বাধ্য করা হয়েছে। আজকে সেই জঙ্গলমহল থেকে বিভিন্ন প্রান্তে যে আদিবাসী মানুষগুলো আছে, সেই মানুষগুলো যখন আন্দোলন করছে, মিথ্যা কেস দিয়ে তাদের জেলের মধ্যে ঢুকে দেওয়া হচ্ছে। এই মিথ্যা কেস কেবলমাত্র ৭৪ বছর ধরে যেমন চলছে, আজকের দিনেও কিন্তু চলছে। এবং শুধু তাই নয়, আদিবাসী সেন্টিমেন্ট নিয়ে এই বাংলায় এবং বাংলার বাইরে গোটা ভারতবর্ষে দেখা যাচ্ছে খেলা চলছে। আদিবাসী মানুষদের অধিকার তারা সুরক্ষিত করছে না। আদিবাসী মানুষদের দীর্ঘ ৭৪ বছর ধরে যে অধিকার পাওয়ার কথা ছিল, সেই অধিকার থেকে তারা বঞ্চিত হয়েছে। এই বিজেপির আমলে আদিবাসীদের প্রতি অত্যাচার হয়েছে গোটা ভারতবর্ষে। আদিবাসীদের যে শিক্ষা, আদিবাসীদের যে সংস্কৃতি, আদিবাসীদের যে কালচার, সেই কালচার থেকে বারবার ডাইভার্ট করা হয়েছে, তাদের সরিয়ে দেওয়া হয়েছে। তাদের যে স্বীকৃতি পাওয়ার কথা ছিল, সেই স্বীকৃতি এই ভারতবর্ষের এনডিএ বিজেপি সরকার দেয়নি। আজকে প্রতি পদে পদে সংবিধানে ভারতবর্ষের আদিবাসীদের যে অধিকার সুরক্ষিত হয়েছে, বারবার এনডিএ সরকার, বিজেপি নেতৃত্বে সরকার সেটা ভেঙে দিয়ে চুরমার করে দিতে চেয়েছে। আমরা দেখেছি দিল্লি রাজপথে এই বিজেপির নেতৃত্বে বিভিন্ন কর্মী, বিজেপি এবং এনডিএর নেতৃত্বে বিভিন্ন কর্মী সংবিধানকে পুড়িয়েছে। আজকে যে সংবিধান বাঁচাবার কথা সেগুলা ফোন করে চলেছে। তাই আমাদের লড়াই ঐক্যবদ্ধ লড়াই, আমাদের লড়াই আদিবাসী, মুসলিম মাইনরিটি, বহু সংখ্যক হিন্দু যারা পিছিয়ে আছে, আজকে ঐক্যবদ্ধ ভাবে লড়াই করতে চাইছে। এবং আগামী দিনে নতুন বাংলা, নতুন মুখ এবং আগামী দিনে কিং মেকার হয়ে এই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে বিজেপিকে রুখে দুর্নীতিগ্রস্ত দল তৃণমূল কংগ্রেসকে আমরা ক্ষমতা থেকে হটাবো। আজকে আমি বাংলা ভাষায় বললাম, আমি নিজে আদিবাসী মানুষ, আমি সাঁওতাল সম্প্রদায়ের মানুষ, আমি ২-৪ কথা আমার ভাষায় বলছি। এহ কেরমান হপন, এহ সন্তান হপন, আমার হরমরে শিবু কানুয়া মায়াম বিনা, আমার হরমরে বিরসা মুন্ডা মায়াম আদিবাসী নোয়া দিশম লিগি, নোয়া পনত লিগি আবজীবন আলাইদা বেনখান দীর্ঘ ৭৪ বছর পর যাহা হকাইদের নাম লেখাটাতে একান্ত
আপে না হাজারে কানা আপে হাতাই তোর বাপে জামা কাদা ভাই জানে হ কাদাই উনা হতে আপন মানব পদরে তেল পশ্চিমবঙ্গ পদরে আপন সরকার আবু আছে হাপনসি আবু লাকচার আবু ধরম করো দীর্ঘদিন না বাবার নাম কাদা উনা কেবলমাত্র ভাই জানাই নীতিকাতে বঞ্জামা আমি বলতে চাইলাম আজকে যে অধিকার আমরা ৭৪ বছর ধরে পাইনি আমাদের শিক্ষা সংস্কৃতি আমাদের যে নিজস্ব কালচার যেটাকে বারবার আঘাত করা হয়েছে আজকে সেই শিক্ষা সংস্কৃতি কালচার এবং অধিকার ভাইজানের নেতৃত্বে আগামী দিনে এই ভারতবর্ষে পশ্চিমবঙ্গে সুরক্ষিত হবে এবং পাবে তারা Unatilea, eho kelewal hapon, eho santal hapon, ape nahare minapia, ina kata ajompe, ape nuwa kata ajom kate, tehin nahar lorai, una lorai leselo tope, ar hafiz dibre, apo nuwa ponot re, nuwa disam re, apo sarkar ke bon gotona, ebong hafiz dibre, ja hak aidar, una hak aidar, nuwa ponot ebong bharat disam tanar ebong protishtaya. Ar tehei আপে ইল লিখা পানি তো কি আপে আদি হর পড়ে কাপিয়া ওনা দিলেইদা দিন না হই কানা ওনা হতে আপে বড় সপতে মপে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দল গঠন করা রাজনীতি দল ওনা বলতে সাউতা কাতে ওনা বলতে কাউতা কাতে আপে দিন আন্দোলন পেটাকাতে এবং ওনা ভারতবর্ষে সেনা পনরে সেনা দিশমরে আবু হক আইতবন প্রতিষ্ঠায়া আবু লাই লাকচার ধরম করম আবু ধা পশ্চিমনা আবু ধা আরামিনা ওনা আরাম এবং প্রতিষ্ঠায়া তো আজকে এই সমস্ত কথা বলে যে সমস্ত মানুষ আজকে এই পশ্চিমবঙ্গে 2011 সালের পরিবর্তনের একটা কাণ্ডারি হতে যাচ্ছেন নতুন বাংলা নতুন গ্রুপ গঠন করতে চাইছেন আজকে প্রত্যেক মানুষকে ধন্যবাদ আপনারা এইভাবে আগামী দিনে এগিয়ে চলুন আজকে দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন জায়গায় কর্মসূচি গ্রহণ করতে চাইছি কিন্তু রাজ্য সরকার আমাদের রুখে দিতে চাইছে আমাদের বিভিন্ন রকম কর্মসূচির যে পারমিশন ক্যান্সেল করছে আমি বলতে চাইছি পুলিশরা অনেক চাপে আছে প্রশাসন অনেক চাপে আছে তারা বারবার বলতে চাইছে যে আমরা অনেক চাপে আছি তবু তারা সহযোগিতা করছে আজকে যারা আমাদের পারমিশন ক্যান্সেল করছে আগামী দিনে তাদের ক্ষমতার পারমিশন আমরা ক্যান্সেল করে দেব বেশি কথা বলাচ্ছি না আজকে আইএসএফ এর প্রত্যেকটা কর্মীকে অভিনন্দন জানাচ্ছি আজকে প্রশাসনকে অভিনন্দন জানাচ্ছি যেভাবে আপনারা সহযোগিতা করেছেন এইভাবে সহযোগিতা করলে আমরা আপনাদের পাশে আছি আমরা আপনাদের কথা বলবো এই সমস্ত কথা বলে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রত্যেকটি কর্মীকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং ভাইজানকে আমার শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ভারতবর্ষ জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ সঙ্গে আসুন আপনারা আসুন যেটা ঘোষণা দিতে চান সংহিতা দিতে বলবো আপনি অতি সংক্ষেপে ঘোষার কথা বলেন আমাদের সহকর্মী বন্ধুদের অনেক অনেক অভিনন্দন আপনারা এত দূর থেকে কষ্ট করে হেঁটে হেঁটে এসেছেন সেজন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ আমরাও সবাই কষ্ট করে এসেছি তাই আসুন আজকে আমরা এই মঞ্চ থেকে প্রতিজ্ঞা নিই যে আগামী দিনে বাংলায় যাতে নতুন রূপে সূর্যের উদয় হয় তার জন্য ময়দান এমনভাবে আমরা লড়াই করবো যাতে আগামী বিধানসভায় বাংলা সংখ্যা আমাদের আইএসএফ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে যাতে আমরা বাংলাকে একটা সৎ আর সুন্দর মন্ত্রিসভা উপহার দিতে পারি ভাইজানের হাত ধরে বাংলায় প্রতিষ্ঠা হবে শান্তি ধর্মনিরপেক্ষতা আর সৌভ্রাতৃত্ব আমরা জানি কিছুই অসম্ভব নয় এই পৃথিবীতে কেউ যদি ভাবে যে আমাদের নতুন দল কিছু করতে পারবে না তবে সেই ধারণাকে নস্যাৎ করে আমি বলবো যে দিল্লিতে আম আদমি দলও নতুন ছিল কিন্তু আমরা দেখেছি পরবর্তীকালে তারা কিরকম সাফল্য অর্জন করেছিল তাই আমরা ভাইজানের সাথে এগিয়ে যাব এই দলটাকে শক্ত মজবুত করব যাতে আগামী দিনে আমরাও বাংলার একটা জায়গা দখল করতে পারি আর আরেকটা কথা বলতেই হবে তিনি যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এরকম একটা দল করেছেন তার জন্য ওনাকে আমার অন্তরের কৃতজ্ঞতা জানাই আর আমি এটা একটা কথা বলতে চাই যে আমরা লড়াই করব ঠিকই কিন্তু ভাইজানের আদর্শ বা সম্মানকে বজায় রাখার জন্য আমি একটা কথা বলবো
সেই লড়াইয়ের ভাষা যেন সংযত আর মার্জিত হয়। আগামী দিনে যে আমরা লড়াই করব, রাজনৈতিক ভাষা প্রয়োগ করব, তাতে যেন অশ্লীল কোনো কথা বা ব্যক্তিগত আক্রমণ না থাকে। রাজনীতি করা মানে এই নয় যাতে আমার কথা শুনে লোকে কানে আঙুল দিচ্ছে এরকম একটা ব্যাপার হয়। আমরা সবাই ভাষার যথাযথ প্রয়োগ করব এবং সুন্দরভাবে আমাদের কথাবার্তা বলবো। আমার কাজের বা কথার সমালোচনা কেউ করতেই পারে, কিন্তু তার মানে এই নয় যে তিনি আমার শত্রু হয়ে গেলেন বা তার সম্পর্কে কোনো অশ্লীল মন্তব্য করতে হবে, তাকে ব্যক্তিগত আক্রমণ করতে হবে। আমরা সমালোচনা থেকে অনেক সময় শিক্ষা লাভ করি, এটা আমাদের মনে রাখতে হবে। তবে হ্যাঁ, আমাকে সমালোচনা করার অর্থ যদি কারোর আমাকে অপমান করার ইচ্ছা থাকে বা আমাকে অপদস্থ করার ইচ্ছা থাকে, তাহলে সেই সমালোচনার জবাব আমরা দেব। আমরা কাজের মাধ্যমে দেবো, কথার মাধ্যমে দেবো, কোনো ব্যক্তিগত আক্রমণের দ্বারা না। এটা আমরা সবসময় মনে রাখবো। আসুন আমরা সবাই এগিয়ে চলি, ভাইজানের হাতকে শক্ত করে ধরি, যাতে করে আমরা আগামী দিনে আরো ভালো ফল করতে পারি। এটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। সঙ্গীতা চ্যাটার্জি, সঙ্গীতাদিকে আমরা ধন্যবাদ দেব। পৌঁছে যায়, অভিষেকের বাড়িতে পৌঁছে যায়, কারণ আপনারা ঐতিহাসিক মিছিল করে এসেছেন। ইতিহাস সৃষ্টি হয়েছে বাংলার বুকে। গত 13 তারিখে ভাইজান পদযাত্রার উদ্বোধন করেছিলেন তিতুমিরের গ্রামে। হায়দারপুর এবং নারকেলবেড়িয়া যে গ্রাম, সেই গ্রামে এই পদযাত্রার সূচনা হয়েছিল। আজকে সেই ঐতিহাসিক পদযাত্রার শেষ হচ্ছে। এই পদযাত্রা এখানে শেষ নয়, এই পদযাত্রা থেকে একটা প্রতিনিধি দল দিল্লির উদ্দেশ্যে যাবে। এখন আমরা ভাইজানের বক্তব্য শুনবো, তার আগে আমাদের আরাফাত কিছু স্লোগান তুলবে। সমস্যার স্লোগানে আমরা সবাই গলা মেলাবো। বন্ধ করার স্লোগান দিতে বাধ্য হয়। আমরা খেলা বন্ধ করতে এসেছি, আমরা খেলা বন্ধ করে শান্তির বাংলা করতে এসেছি। এখন আরাফাতের সঙ্গে সবাই আমরা গলা মেলাবো। হ্যালো, আজকের এই ঐতিহাসিক মহামিছিল, যেটা ইতিপূর্বে কলকাতার বুকে কোন রাজনৈতিক দল মাত্র 2 মাসের মধ্যে করেছে কিনা, তাদের জন্মলগ্নের 2 মাসের মধ্যে করেছে কিনা সেটা আমার জানা নেই। তো আমার দেখা ঐতিহাসিক মহামিছিল, এবং আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে এই মহামিছিল করেছিলাম, আগে সেই স্লোগানগুলো আমরা বলিনি। আপনারা সকলে রেকর্ড করবেন এবং ভাইজানের অনুমতিতে এবং নির্দেশে যে স্লোগান তৈরি হয়েছে আপনারা সকলে রেকর্ডিং করে নিজ নিজ এলাকায় গিয়ে আপনারা প্রচার করবেন এবং স্লোগানে আপনাদের এলাকা মুখরিত করে তুলবেন। পেট্রোল ডিজেলের দাম বাড়লো কেন দিদি মোদি চাপতাও, পেট্রোল ডিজেলের দাম বাড়লো কেন দিদি মোদি চাপতাও, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে কেন দিদি মোদি চাপতাও, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে কেন দিদি মোদি চাপতাও, কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না কেন কেন্দ্রীয় রাজ্য সরকার চাপতাও, কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না কেন দিদি মোদি চাপতাও, কৃষক বাঁচাও দেশ বাঁচাও এই দাবিতে ভাইজানের সংগ্রাম, কৃষক বাঁচাও দেশ বাঁচাও এই দাবিতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সংগ্রাম। সরকারি সম্পত্তি বেসরকারীকরণ মানছি না, মানব না, সরকারি সম্পত্তি বেসরকারীকরণ মানছি না, মানব না। পেটের আব্বাস সিদ্দিকী ভাইজান দিচ্ছে ডাক, কৃষক বিরোধী সরকার নিপাচ্ছা, পেটের আব্বাস সিদ্দিকী ভাইজান দিচ্ছে ডাক, কৃষক বিরোধী সরকার নিপাচ্ছা। কৃষক মারা
किसी बिल मंचना मानबना কৃষক মারা किसी बिल প্রত্যাহারের দাবিতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রোড চাই এপিজের আব্বাস সিদ্দিকী ভাইজান দিচ্ছে ডাক ইনকিলাবো 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 জিন্দাবাদ এপিজের আব্বাস সিদ্দিকী ভাইজান দিচ্ছে ডাক ইনকিলাবো 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 জিন্দাবাদ এই অপশাসনের বিরুদ্ধে লড়ছি মোরা একসাথে এই অপশাসনের বিরুদ্ধে লড়ছি মোরা একসাথে এই অপশাসনের বিরুদ্ধে লড়ছি মোরা একসাথে গুন্ডারাজের বিরুদ্ধে লড়ছি মোরা একসাথে এই গুন্ডারাজের বিরুদ্ধে লড়ছি মোরা একসাথে এই স্বচ্ছ বাংলা গড়তে চাও আইএসএফ এর সাথ দাও এই যদি স্বচ্ছ বাংলা গড়তে চাও আইএসএফ এর সাথ দাও এই যদি দুর্নীতিমুক্ত বাংলা চাও আইএসএফ এর সাথ দাও এই যদি দুর্নীতিমুক্ত বাংলা চাও আইএসএফ এর সাথ দাও এই যে স্লোগানটা আমরা বলবো আপনারা সকলে জানেন কাল যারা ছোট ফুলে ছিল আজ তারা বড় ফুলে তবে তাদের সকলকে সম্মান জানিয়ে খুব সুন্দরভাবে ছন্দে ছন্দে আজকের এই প্রতিবাদ সভাকে সাফল্যমণ্ডিত করে তুলতে হবে যারাই ছিল তৃণমূলে তারাই এখন পদ্ম ফুলে বাংলা মানুষ বলছে তাই ভাই জানতে ভাই চাই যারাই ছিল তৃণমূলে তাই এখন পদ্ম ফুলে বাংলার মানুষ বলছে তাই ভাই জানতে ভাই চাই যারাই ছিল তৃণমূলে তাই এখন পদ্ম ফুলে শ্রমিক কৃষক বলছে তাই ভাই জানতে ভাই চাই যারাই ছিল তৃণমূলে তাই এখন পদ্ম ফুলে মা বোনেরা বলছে তাই ভাই জানতে ভাই চাই যারাই ছিল তৃণমূলে তাই এখন পদ্ম ফুলে বেকার যুবক বলছে তাই ভাই জানতে ভাই চাই যারাই ছিল তৃণমূলে তাই এখন পদ্ম ফুলে বেকার যুবক বলছে তাই ভাই জানতে ভাই চাই যারাই ছিল তৃণমূলে তাই এখন পদ্ম ফুলে দলিত আদিবাসী বলছে তাই ভাই জানতে ভাই চাই ভাই জান ভাই জান ভাই জানতে ভাই চাই হিন্দু মুসলিম বিরোধীকারী এই তৃণমূল আর নয় হিন্দু মুসলিম বিরোধীকারী এই তৃণমূল আর না এই দুর্নীতিগ্রস্ত এই তৃণমূল আর না এই কাটমানের এই তৃণমূল আর না এই বিক্ষোভকারী এই তৃণমূল আর না এই রামপঞ্চের এই তৃণমূল আর না এই সংবিধান বিরোধী এই বিজেপি আর না এই দেশ বিরোধী এই বিজেপি আর না এই শ্রমিক কৃষক বিরোধী এই বিজেপি আর না আইএসএফ এর সংগ্রাম আইএসএফ এর সংগ্রাম কৃষকের সংগ্রাম কৃষকের সংগ্রাম সেবা মানুষের সংগ্রাম সেবা মানুষের সংগ্রাম এই বঞ্চিতদের সংগ্রাম এই বঞ্চিতদের সংগ্রাম এই ভাইচারের সংগ্রাম এই দলিত সাথী ভাইচার আরে দলিত সাথী ভাইচার আরে লড়ছে এখন ভাইচার আরে লড়ছে এখন ভাইচার আরে ছাত্র যুবক ভাইচার আরে শ্রমিক কৃষক ভাইচার আরে সবার সাথী ভাইচার আরে সবার সাথী ভাইচার আইএসএফ 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 জিন্দাবাদ আইএসএফ 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 জিন্দাবাদ ভাইচান 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 জিন্দাবাদ ভারতীয় সংবিধান জিন্দাবাদ ভারতীয় সংবিধান জিন্দাবাদ এই সাংবিধানিক অধিকার জিন্দাবাদ এই বঞ্চিত মানুষের অধিকার জিন্দাবাদ এই কৃষকের অধিকার জিন্দাবাদ এই শ্রমিকের অধিকার জিন্দাবাদ এই দলিত আদিবাসী মূল্যবাসী ঐক্য জিন্দাবাদ ইনকিলাবো 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 জিন্দাবাদ খেলা নয় কাজ চাই আরে খেলা নয় কাজ চাই আরে খেলা নয় কাজ চাই আরে খেলা নয় খাদ্য চাই আরে খেলা নয় খাদ্য চাই আরে খেলা নয় চাকরি চাই আরে খেলা নয় চাকরি চাই আরে খেলা নয় সম্প্রীতি চাই আরে খেলা নয় সম্প্রীতি চাই আরে খেলা নয় শিক্ষা
চাই এই খেলা নয় শিক্ষা চাই এই খেলা নয় অধিকার চাই এই সংবিধান বাঁচাও দেশ বাঁচাও কিষাণ বাঁচাও দেশ বাঁচাও এই দাবিতে ভাইজান লড়ছেন লড়বে সংবিধান বাঁচাও দেশ বাঁচাও এই দাবিতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট লড়ছেন লড়বে কিষাণ বাঁচাও দেশ বাঁচাও এই দাবিতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট লড়ছেন লড়বে আইএসএফ দিচ্ছে ডাক ফাঁসি ভাগ কি বাচ্চা আইএসএফ দিচ্ছে ডাক ফাঁসি ভাগ কি বাচ্চা আইএসএফ দিচ্ছে ডাক দুর্নীতিবাজ কি বাচ্চা আইএসএফ দিচ্ছে ডাক দুর্নীতিবাজ কি বাচ্চা কারা কানুন কিসি বিলের বিরুদ্ধে লড়ছি মোরা একসাথে কারা কানুন কিসি বিলের বিরুদ্ধে লড়ছি মোরা একসাথে এই কাঠমানির বিরুদ্ধে লড়ছি মোরা একসাথে এই লড়াই 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 চাই এই স্লোগানগুলো আপনারা রেকর্ড করবেন এবং আপনারা নিজ নিজ এলাকায় গিয়ে প্রচার করবেন। এরপরে ভাইজান বক্তব্য রাখবেন। এখন আমি আমাদের শ্রদ্ধেয় শিক্ষক শামসুর আলী আপনাদের কাছে আমি আপনাদের কষ্ট থেকে আর কিছু বলতে চাইছি না, কারণ আপনারা আমাকে বলতে দেন। আচ্ছা বলতে দেন, আমি বলবো তার আগে 2 থেকে 3 মিনিট আমার টাইম থেকে কেটে আরো অনেকে আছে, সবাইকে তো সময় দিতে পারলাম না, দুঃখিত। আমি চেয়েছিলাম দুটোই শেষ করবো, 3টে বেজে গেছে। আমি জানি আজকে যে সৈনিক কোন ময়দানে এসেছে, এদের সামনে যদি পাহাড় দেওয়া হয়, এরা পাহাড়কে কেটে রাস্তা তৈরি করে ইতিপূর্বে এদেরকে আমি দেখে নিয়েছি। এদের প্রতিভা, এদের সংগ্রাম, এদের চিন্তা, এদের মাতৃভূমির ভালোবাসা, এদের মানববন্ধন আমাকে মুক্ত করেছে। একজন পীর পরিবারের ছেলে আজ আমি রাজপথে হাঁটতে শুরু করেছি, শুধুমাত্র তোমাদের প্রতিভাবান পেরেছে। আজ আমি বক্তব্য দেবো, আমার থেকে সামান্য 2 থেকে 3 মিনিট আমার লক্ষ্মীদাকে একটু দেবো। আমার আদিবাসী ভাই, যিনি ঝাড়খণ্ড মুক্তি মঞ্চে একজন কর্মী, তিনি সামান্য একটু বক্তব্য দেবেন। সালাম করে সকলকে সংগ্রামী অভিনন্দন। ভাইজান বলেছে সাঁওতালি ভাষায় বক্তব্য রাখতে হয়, তাই আমি বলেছি আইএসএফ আইউরিও আবুই আব্বাস সিদ্দিকী ভাইজাन ওনার সাথে নদে মনমাচিরে গুরু আকান আইএসএফ রেন সালাম কামিয়ে কো আর তেন এই সেটার কারণে সালাম বীরবন্তা বিজেন্দ্র জাহাই আবু আর তেন মঞ্চ করা নরেন্দ্র মোদি আর মমতা ব্যানার্জি আমি তেন নদে এই কাকে নিয়ে ভাইজান এখানে মারবো না, ক্যানিং ফুল থেকে পড়বে। আলে আদিবাসী কো জঙ্গল মহল রে আলে 10 বছর ধরে মালটা গালিয়া এরে গালিয়া আলে রে নহর কোটালা রে ডিভাইড এন্ড রুল এন্ড চালুকা এই জেলে মাঝি পারগনা সোসাইটি ব্যবস্থা রাখু দাদা মাওবাদী তকমাতে আগুন গুজেলেন কলকাতা আর প্রত্যেক ধাও জঙ্গল মহল রে সেনকাতে আম ভুরি ভুরি এরে কথা ররে আ নোয়া লাগিতে আম নোয়া মঞ্চ কন্ঠিত করলে জানাম করা আর আম উজির প্রেমাসনা নই ভাই জানতে হেন শুধু মুরমু কানু মুরমু রে বংশধর নেনে পরসালে আয় আর আপনি নাম মেট
पंचायत भवन पे तेहे जेल पे उनको बाइरी को तेहे अपने सनमा हो कॉरिडोर नो भारत दिसम जहां अब को रे जमात पे तेहे अपने जुमित पे जुमित करने लैंड पे नो भारत दिसम नो भारत বন্ধুগণ আমি আর বেশি কিছু বলছি না সংক্ষিপ্ত বাংলায় বলে দিই যে আমি বললাম মমতা এবং মোদি আপনারা এসে দেখে যান এই ভাইজানের ক্ষমতা আজকে 10 বছর ধরে মমতা ব্যানার্জি আদিবাসীদেরকে ভুল বুঝিয়েছে তাদের সামাজিক সংগঠনটাকে ভেঙে চুরমার করে দিয়েছে বিনাশ লাগিয়ে দিয়েছে গৃহযুদ্ধ লাগিয়ে দিয়েছে প্রত্যেকটা যুব সমাজকে আজকে জেলে ভুলেছে মিথ্যা অভিযোগে মাওবাদী তকমা দিয়ে যখনই তারা নিজেদের অধিকারের কথা বলেছে নিজেদের সাংবিধানিক অধিকারের কথা বলেছে নিজেদের পেট চালাবার জন্য খাদ্যের কথা চেয়েছে তখনই তাদের উপরে মাওবাদী তকমা দিয়ে জেলে ভরে দিয়েছে তাই আমি বলছি যে মমতা আপনি সাবধান হন এই ভাইজান এই আদিবাসীদেরকে আহ্বান জানাচ্ছেন যে আপনারা ঐক্যবদ্ধ হন আপনারা আমাকে সাথ দিন আমি আপনাদের অধিকার পাইয়ে দেবো আপনাদের আপনারা ঐক্যবদ্ধভাবে বলুন আবাদী সমাবার আজ এই ভারতবর্ষ আমাদের আদিবাসী দলিত মুসলিম ঐক্য যারা আমাদের বংশধররা জীবন দিয়ে রক্ত দিয়ে এই স্বাধীনতা এনেছেন সেই স্বাধীনতার সাথ সেই অধিকার সাংবিধানিক অধিকার আমরা পাইয়ে দেবো আপনারা শুধু আমাকে সাথ দিন এইটুকুনি আমি বললাম আর আমাদের যে মাঝি পারগানা প্রশাসন ব্যবস্থা এই মমতা ব্যানার্জি তিনি একটার পর একটা শেষ করছেন আর মোদী সরকার উনি তো সাংবিধানিক অধিকারটা একটার পর একটা শেষ করছে আদিবাসীদেরকে বুঝতে দিচ্ছেন না এই মমতা ব্যানার্জি আদিবাসীদেরকে যখনই বলছেন বিভিন্ন ভাবে যেমন ভাইজান বলেন যে দিনের নামাজ পড়লে মুসলিম হওয়া যায় না সেই রকম জোহার বললি আর জোহার কোমল প্রচার করে আদিবাসীদের সার্বিক ডেভেলপমেন্ট হয় না আপনি ভাওতা দিয়েছেন করতে পারেননি আপনি একটা শিক্ষক নিয়োগ করতে পারেননি এর চাইতে লজ্জার কিসের আপনারা ভোট চাইছেন আপনারা একটা ভোট পাইছেন পাবেন না এখন একটা এই ভোট সামনের বিধানসভায় অনেক হয়েছে আমি আর বলবো কি শব্দ বলেই দিয়েছে প্রথমে একটা কথা বলি কৃষক কাকে বলে একটু তাকিয়ে দেখুন আমরা সবাই তো বক্তব্য দিচ্ছি হাততালি দিচ্ছি বসছি একভাবে দাঁড়িয়ে আছে সত্যি কৃষক এত মেহনত করেও আমাদের মুখে খাবার তুলে দেয় তাকেই বলা হয় কৃষক বন্ধু আজকে এই বন্ধুদের সঙ্গে কেন্দ্র সরকার বঞ্চনার আইন তৈরি করেছে এই বন্ধুদের সঙ্গে কেন্দ্র সরকার তাদেরকে ক্ষতি করার আইন তৈরি করেছে এই বাংলা ভারতকে রাস্তা দেখায় এই বাংলা নেতাজি সুভাষচন্দ্র বসু দিয়েছে এই বাংলা রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছে এই বাংলা মীর নিসার আলী দিয়েছে এই বাংলা স্বাধীনতা সংগ্রামী বীর আবু বকর দিয়েছে এই বাংলা বিরসা মুন্ডা দিয়েছে শাহরুখ খান চিরকান দিয়েছে তিলকা মাঝি দিয়েছে এই বাংলার জমিন থেকে আজ আপনাদেরকে জানতে চাই আমরা কৃষকদের কাছে ঋণী কৃষকরা আমাদের মুখে খাবার তুলে দেওয়ার মাধ্যম হয়েছে এই ঋণটা কি আমরা শোধ করতে রাজি আছি রাজি আছেন আজকে শপথ নেন এই কৃষকদের সঙ্গে যারাই বঞ্চনা করবে এই কৃষকদের সঙ্গে যারাই ধোঁকা দেবে তাদেরকে আমরা ক্ষমতার সিংহাসন থেকে নামিয়ে দিয়ে তাদের গদিকে আমরা লাথি মেরে সরিয়ে দেব দায়িত্ব এটা আমাদের কর্তব্য সাথে সাথে আমার পূর্বে
সরকারের যে আজকে একটার পর একটা চক্রান্ত জনবিরোধী আইন তার ব্যাপারে বক্তব্য দিয়েছে। আমি শুধু একটা কথা বলবো, সেই কথা হলো এটাই, প্রকাশ্য দুশ্মন বেশি ক্ষতিকারক না বন্ধু সুলভ দুশ্মন বেশি ক্ষতিকারক? জোরে বলুন, জোরে বলুন। বিজেপি হলো প্রকাশ্য দুশ্মন, বুঝতে পেরেছি। বন্ধু সুলভ দুশ্মন হলো ঘন্টা দিয়া দিদিমণি। আজকে আমার এই বাংলায় হয়তো আমরা ঠিকভাবে চাকরি এর আগের সরকার তার আগের সরকারে পাইনি, স্বীকার করছি, কিন্তু আমাদের ভাতৃত্বটা ঠিক ছিল, আমাদের মানব বন্ধন ঠিক ছিল। আজকে ঘুমটা দিয়ে বারবার ঈদগাতে, বারবার নামাজেতে, বারবার ইফতার মাহফিলে, বারবার 99% মুসলমানের কাজ হয়েছে। এই কথা বলাতে আমাদের সাথে হিন্দু ভাইদের সাথে এই ভাইচারাকে খতম করেছে এই দিদিমণি সরকার। এই সরকার আর বাংলায় চলবে না। আমার বেলা মাইক খারাপ হলি বাবা, ঠিক আছে, মাইক করার আর কিছু করার নেই, কি করা যাবে, খারাপ হয়ে গেলে। আমি একটা কথা বলবো, আপনারা দেশকে ভালোবাসেন, হাত তুলে বলুন ভালোবাসেন, প্রশাসনকে ভালোবাসেন। আজকে আমরা ভুলে গেছি সেই অমিতাভ দাদার কথা, ভুলে গেছি কি? আজকে সেই অমিতাভ দাদা যে কিনা বিমল গুরুংকে ধরতে গিয়ে গুলি খেয়ে মারা গেল। আজকে সেই বিমল গুরুংয়ের সমস্ত কেসকে তুলে নেবার কথা রাজ্য সরকার বলছে। রাজ্য সরকারকে বলছি, যদি প্রশাসন ভাইয়ের সঙ্গে বঞ্চনা করা হয়, তাদের সঙ্গে যদি রাজনীতি হয়, আমরা প্রশাসনের জন্য নিজের জীবন দিয়ে হলে আমরা অমিতাভ দাদার প্রতিশোধ তুলে দেখাবো। মাইকের আওয়াজ শুনতে পাচ্ছে? আর তো মাইক শোনা যাচ্ছে না। এতক্ষণ পরে বীর পুরুষ মাইক ধরেছে, মাইকও বাস্ট হয়ে গেছে। এটা আনন্দ করলাম, এটা আনন্দ করলাম। মিডিয়া বন্ধুরা সবটা নেবেন না, এটা আনন্দ। এটা কেন? আমরা সবাই এক পরিবারের সন্তান, আমরা বাঙালি, আমরা গর্বিত। আমার বাংলাকে যে ছবে তাকে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাব দেবো, ঠিক না বেটি? গতকাল গত পরশু দিন 21শে ফেব্রুয়ারি হলো, ঠিক তো নাকি? 21শে ফেব্রুয়ারি আমাদের জন্য গর্বের দিন। কেন? এই বাংলার সন্তানেরা বুঝিয়ে দিয়েছে মায়ের ভাষার জন্য আমরা জীবন দেব। সকলে টুকে দাঁড়িয়ে যান। মায়ের ভাষার জন্য আমরা জীবন দেব। মায়ের ভাষার জন্য জীবন দিয়েছে এই বাংলার মানুষ। আজকে সেই বাংলা মাতৃভূমি দিবস উদযাপন করাতে আমার বাংলার নেত্রী দিদিমণি বাধা দিয়েছে। আমার বাংলার নেত্রী বাঙালি বিরোধী সরকার আর বাংলায় চলবে না। আজ থেকে আপনাদেরকে শপথ নিতে হবে। এখান থেকে আমি আপনাদের বিদায় নেব। আমি এখনো এই কলিকাতায় 4-5 ঘন্টা থাকবো। কেন থাকবো? আপনারা যতক্ষণ না ঘরে পৌঁছাবেন ততক্ষণ পাহাড়দার হয়ে আপনার ভাই থাকবে এখানে। কোনো একটা জায়গায় আমার ছেলের কিছু হয়, এর গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিশোধ অবশ্যই নেব আমি। আজ আমি কলিকাতার রাজপথে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আমার ভাইয়ের খুনের গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিশোধ আমরা অবশ্যই নেব, ঠিক না ঠিক? না, যারা সংবিধান বিরোধী করে, গণতন্ত্র বিরোধী করে রাজনীতির নামে মানুষকে হত্যা করছে, এদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাব আমরা দেবো, ঠিক না ঠিক? আজ থেকে আপনারা তাহলে বাড়িতে একটু হরহর স্টিমার জার্মানি কুর্তা বানাবেন তো? যার যার খিদে লাগবে একটু দাওয়াত করে করে খাওয়াবেন। কি কি খাওয়াবেন? জার্মানি কুর্তা, কথা বুঝে আসছে? পাতলা ডাল আর আলু ভর্তা। ভালো থাকেন। মাইক খারাপ হয়ে গেছে, আর হবে না। ভালো থাকেন। ভারতবর্ষ, ভারতবর্ষ, ইন্ডিয়ান
সেকুলার ফ্রন্ট, আইএসএফ, আইএসএফ এর কর্মীগণ, আইএসএফ এর কর্মীগণ আজকের এই প্রোগ্রামের জন্য আমার যে সকল কর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছে, হাওড়া জেলা সেক্রেটারি হাজী ইব্রাহিম সাহেব, আমার কুতুব ফাতিহি, উত্তর 24 পরগনা বারাসাত মহকুমার দায়িত্বে রয়েছেন আমার পীরজাদা বাইদ আমিন সাহেব, আর আমার দিদি সমতুল্য আমার যে দিদিমণিরা এসেছেন, আমার দাদারা কাকুরা এসেছেন, আমার বিভিন্ন সম্প্রদায়ের মা বোনেরা এসেছেন, প্রত্যেকে আমার আন্তরিক দোয়া ভালোবাসা এবং আপনাদের সকলের কাছে দোয়া আশীর্বাদ রাখি আমি যেন এই বাংলায় পিছিয়ে পড়া মানুষের অধিকারটা তাদেরকে পাইয়ে দিতে পারি, এটাই আশা রাখলাম। আমার সাথে একটু স্লোগান দেবেন, আমার সাথে সবাই বলুন